হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টের দেখার জন্য এরকম একটা সেট আপ লাগবে। বাইরে যেটা রয়েছে আমাদের, এই যে কাঁচের যে টিউবটা, সেটার মধ্যে ভ্যাকুয়াম করা রয়েছে, মানে ভ্যাকুয়াম বা প্রায় ভ্যাকুয়াম করা রয়েছে, মানে ইলেকট্রনটা যাতে সহজে যেতে পারে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে দুটো প্লেট রয়েছে, একটা হচ্ছে আমাদের এদিকে ক্যাথোড, এদিকে অ্যানোড। বাইরে থেকে একটা ব্যাটারির সোর্স লাগানো আছে, ভোল্টেজ সোর্স, এটাকে আমরা বাড়াতে কমাতে পারবো। তাহলে আমার ক্যাথোডটা হচ্ছে নেগেটিভলি, মানে নেগেটিভ পোটেনশিয়াল হয়ে গেল, এটা পজিটিভ পোটেনশিয়াল হয়ে গেল। এবার এখান থেকে আমাদের বাইরে থেকে এখানে কাঁচের টিউবের মধ্যে এই যে ফোটনটা পড়ছে, মানে লাইট ফেলা হচ্ছে আর কি কাঁচের টিউবে। এবার লাইট ফেললে কী দেখা যাবে না, এই যে অ্যামমিটারটা আছে, অ্যামমিটারের এখানে কারেন্টের রিডিংয়ে চেঞ্জ দেখা যাবে। ঠিক আছে, চেঞ্জেস উইথ তোমার ইনসিডেন্ট লাইট, সেটা আমরা আসছি কিসে। এইবারে এখানে কতগুলো জিনিস দেখা যায় এই যে এক্সপেরিমেন্ট সেট আপটাতে, যে সমস্ত ধরনের ফোটনের ক্ষেত্রে কিন্তু, সমস্ত ধরনের ফোটনের ক্ষেত্রে মানে সমস্ত ফ্রিকোয়েন্সি ফোটনের ক্ষেত্রে এখানে কারেন্ট ফ্লো করবে না। সেখানে দেখা যায় যে একটা নির্দিষ্ট মানে ফ্রিকোয়েন্সি তোমার হতেই হবে, মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি তোমার এই ফোটনের থাকতেই হবে, তবেই তোমার এই যে অ্যামিটারটার মধ্যে তুমি কারেন্ট ফ্লো দেখতে পাবে। ঠিক আছে, এখানে কতগুলো ফেনোমেনা আছে যেখান থেকে আইনস্টাইন ইকুয়েশনটা এনেছিল। যে ফেনোমেনাটা হচ্ছে এখানে, এটা ভালো করে একটু শোনো। এখানের এই যে এফেক্টটা, ফটো ইলেকট্রিক এফেক্ট, যে এফেক্টটা মানে যেই মাত্র লাইটের সোর্স অন করা হয়, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এটা একটা ইনস্ট্যান্টেনিয়াস ইনসিডেন্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ এ ইনস্ট্যান্টেনিয়াস ফেনোমেনা। মানে কি, লাইট পড়া মাত্র এখানে কারেন্টের যদি ফ্লো করার হয়, তাহলে এখানে তুমি কারেন্ট দেখতে পাবে অ্যামিটার। আর যদি সেই লাইটটার জন্য, মানে সেই ফ্রিকোয়েন্সি ফোটনের জন্য যদি তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট না হয়, তাহলে তুমি দেখতেই পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। তারপরে কি হলো, তারপরে দেখা যাচ্ছে যে এখানে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি হলে তবেই ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। ঠিক আছে, এবার এর কম ফ্রিকোয়েন্সিতে তোমার এটা এটা হবে না, ফটো ইলেকট্রন উইল নট, মানে কী বলবো, উইল নট ফ্লো বলাই ভালো, বা বেরোবে না, বা তোমার ফটো ইলেকট্রিক এফেক্টটা হবে না এই ফ্রিকোয়েন্সির নিচে। মানে একটা নির্দিষ্ট মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি তোমার হতেই হবে। ঠিক আছে, এত বাঁধছে কেন? এটা হচ্ছে এর কমে নো ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, এটা দেখো কতগুলো ঘটনা হয়েছে এক্সপেরিমেন্ট থেকে, তার থেকে ওরা আস্তে আস্তে এই জিনিসটাতে আসছে। এবারে দেখা যাচ্ছে যে যদি এখানটা ভালো করে শোনো, এই যে ফটো কারেন্ট যেটা, এই যে এটা হচ্ছে ফটো কারেন্ট। ফটো কারেন্ট মানে দেখো এখানে কারেন্টটা কী করে ফ্লো করবে, এখানে তো ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কিন্তু ডাইরেক্ট কানেকশান নেই। তাহলে এখানে কী হবে, এখানে ফোটনটা এসে পড়লো, এখান থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলো এদিকে আসতে হবে। ইলেকট্রন এখানে আসবে কেন, এদিকে নেগেটিভ চার্জ আছে বলে রিপেল করবে, আর এদিকে আমার পজিটিভ চার্জ আছে বলে অ্যাট্রাক্ট করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার এই যে ইলেকট্রনগুলো, তার মানে কি কারেন্টটা কীভাবে হচ্ছে, তোমার ইলেকট্রনগুলো এখানে অ্যাট্রাক্টেড হয়ে এদিকে আসছে, তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, কারেন্টটা এইভাবে ফ্লো করবে, ফটো কারেন্টের ডিরেকশানটা এটা হবে। এবার এখানে আরও কতগুলো ফেনোমেনা দেখা যায়, যে তোমার যে এইটার যে ইন্টেন্সিটি, এই যে আমার যেটা ফোটন আসছে তার যে ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটিটাকে যদি আমরা বাড়াই, তাহলে কী হবে, ফোটো কারেন্ট প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি। কার ইন্টেন্সিটি, যা ইনসিডেন্ট যে রেডিয়েশন, ইনসিডেন্ট যে লাইটটা পড়ছে তার ইন্টেন্সিটি। মানে আচ্ছা, আমি এখানে প্রত্যেকটাকে এক্সপ্লেন করব। প্রথম কথা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, লাইট পড়া মাত্র ফটো ইলেকট্রিক এফেক্ট দেখা যাবে। তারপরে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মিনিমাম না হলে
তুমি ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে পাবে না। ঠিক আছে, তারপরে কি হচ্ছে ফটো কারেন্ট যেটা, এই যে আইএ যেটা, সেটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি। মানে এখানে যদি আমার ফটো, এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফটো কারেন্ট প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, কিন্তু কখন কখন সেটা হচ্ছে নিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ মিনিমাম। এইটার জন্য মানে ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাটলিস্ট তোমার হতে হবে। মানে এখান থেকে তুমি যতই কম ইন্টেন্সিটিতেই নাও না কেন, ফটো ইলেকট্রিক এফেক্টে যদি একবার দেখা যায়, তখন ধরো এখানে তুমি একটা টর্চ রেখেছিলে, একটা টর্চের জায়গায় দুটো টর্চ রাখলে তোমার কারেন্ট ডবল হয়ে যাবে। কতটা বোঝা গেল? কিন্তু তোমার মানে যদি এখানে যদি আমরা বলি ইফ নিউ ইজ স্মলার দ্যান নিউ মিনিমাম, তখন নো ফটো ইলেকট্রিক এফেক্ট, এখানে তুমি নো ফটো কারেন্ট will be there for any value of বা any value of লেখা যায়, any value of intensity। মানে লাস্ট কথাটা বুঝতে পারলে কি বলো? মানে যদি একটা, ওই যে বারবার আমি বলছি না যে একটা ফ্রিকোয়েন্সি আমার চাই, এই যে ফোটনগুলো আসছে, লাইটটা যেটা পড়ছে, লাইটের তো একটা ফ্রিকোয়েন্সি আছে, ইনসিডেন্ট লাইটের তো একটা ফ্রিকোয়েন্সি থাকবে। সেই ফ্রিকোয়েন্সিটা একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি হলে ফটো ইলেকট্রিক এফেক্ট যদি দেখা যায়, তুমি ফটো ইলেকট্রিক এফেক্ট বুঝবে কী করে? তুমি তো ডাইরেক্টলি বুঝতে পারবে না। তুমি দেখবে যে এখান থেকে লাইট এসে এই প্লেটে পড়ছে, এবার এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রন তো তুমি খালি চোখে দেখতে পাবে না। তুমি কি দেখবে না, যদি আমার এই যে অ্যামিটারে কারেন্ট আমি দেখতে পাই, তখন আমি বলবো হ্যাঁ এখান থেকে নিশ্চয়ই এই লাইটটা পড়ার ফলে এখান থেকে ইলেকট্রন বেরিয়েছে, তবেই আমার পাথটা কমপ্লিট করেছে ইলেকট্রনটা, আমি এখানে কারেন্ট দেখতে পাচ্ছি, আমার ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে বলে আমি বুঝতে পারবো। এবারে এই এক্সপেরিমেন্টটাতে তুমি কী করছো, এখানে লো ফ্রিকোয়েন্সি থেকে লাইট ইনসিডেন্ট করা শুরু করতে করতে তুমি দেখছো যে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি হলে তবেই আমি এখানে কারেন্ট পাচ্ছি, তার মানে ওই মিনিমাম ফ্রিকোয়েন্সিতে ফটো ইলেকট্রিক এফেক্টটা শুরু হচ্ছে। এটা ভালো করে বোঝা দরকার, ফটো ইলেকট্রিক এফেক্টটা শুরু হচ্ছে। এবারে যদি ফটো ইলেকট্রিক এফেক্টটা শুরু হয়, তখন আমার যে সোর্সটা, ধরো এখানে একটা বাল্ব জ্বলছিল ওই ফ্রিকোয়েন্সি, এখানে যদি আমি দুটো বাল্ব জ্বেলে দিই, তাহলে এখান থেকে যতগুলো ইলেকট্রন বেরোচ্ছিলো তার ডবল ইলেকট্রন বেরোবে, তাহলে কারেন্টটা ডবল হয়ে যাবে সোজা হিসেবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে যদি এই যে সোর্সটা, তার ফ্রিকোয়েন্সি যদি আমার ওই মিনিমাম ফ্রিকোয়েন্সিটার নিচে থাকে, তাহলে তুমি এখানে যদি 1000টা বাল্বও জ্বালিয়ে দাও, তাহলেও এখানে কোনো ফটো কারেন্ট দেখতে পাবে না। এই কথাটা বোঝা গেল কি বলো? এই পয়েন্ট দুটো ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই লাস্ট পয়েন্টটা। মানে যেটা আমার মিনিমাম রিকোয়ার্ড যে ফ্রিকোয়েন্সিটা ফটো ইলেকট্রিক হতে গেলে, তার থেকে কম ফ্রিকোয়েন্সির আমি যতগুলো সোর্স নিই না কেন, যে তোমার মনে হতে পারে যে আমার এই যে ইলেকট্রনটা এই যে মেটালটা থেকে বেরোতে গেলে এর একটা এনার্জি দরকার হয়, মিনিমাম একটা এনার্জি দরকার হয়, সেটাকে ওয়ার্ক ফাংশন বলে, সেটা আমরা আসবো এক্ষুনি। তাহলে তোমার মনে হতে পারে যে হ্যাঁ আমার ফ্রিকোয়েন্সি কম আছে, তাহলে একটা ফোটন থেকে ইলেকট্রনটা এনার্জিটা পাচ্ছে না, আমি এখানে ওয়েট করব, ইলেকট্রনটা এনার্জি কিছুটা সময় ধরে অ্যাবজর্ব করে এনার্জিটা জমিয়ে নেবে, নিয়ে মেটাল থেকে বেরিয়ে আসবে। সেরকম হবে না, যা হবে ইনস্ট্যান্টেনিয়াস। মানে যে ফোটন এলো সেটাকে অ্যাবজর্ব করলো, সেই এনার্জিটা যদি বেরোনোর জন্য সাফিসিয়েন্ট হয় তাহলে বেরোবে, নাহলে বেরোবে না। ঠিক আছে, এই লাস্ট পয়েন্টটা সবাই বুঝতে পারলে কি বলো? শেষ পয়েন্টটা আমি ইকুয়েশন লিখছি এক্ষুনি, ওই যেটা তোমার আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন, সেটা লিখে আমি আরও ওটাকে এক্সপ্লেন করবো। বলো লাস্ট কথাটা বোঝা গেল কি? সবার ঠিক আছে লাস্ট লাইনটা? ওটা আরেকটু ইকুয়েশন লিখলে আরও ক্লিয়ার হবে। এবারে যেটা দেখো, এখান থেকে এই যে ফটো ইলেকট্রিক এফেক্টটা এত ইম্পর্ট্যান্ট কেন, ফটো ইলেকট্রিক এফেক্টটা এত ইম্পর্ট্যান্ট কেন, তার কারণ ফটো ইলেকট্রিক এফেক্ট এমন একটা এক্সপেরিমেন্ট যেখান থেকে প্রথম জানা গেছে যে লাইটের পার্টিকেল প্রপার্টি আছে। ঠিক আছে, লাইটের পার্টিকেল প্রপার্টি আছে, লাইটের যে ওয়েভ প্রপার্টি আছে সেগুলো জানা গেছে কোত্থেকে? তুমি তো এটা নিশ্চয়ই শুনেছো যে লাইটের ওয়েভ প্রপার্টি আছে, পার্টিকেল প্রপার্টি আছে, এইটুকু শুনেছো তো সবাই নাকি? হ্যাঁ, তাই এবারে লাইটের ওয়েভ প্রপার্টি কোন 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 এক্সপেরিমেন্টে বোঝা যায় সেগুলোকে একটু পড়েছো বা জানো টানো?
লাইটের যে ওয়েভ প্রপার্টি সেটা কোন কোন এক্সপেরিমেন্টে বোঝা যায়? যে কেমিস্ট্রি না, কেমিস্ট্রিতে এসপিডি ওগুলোর দিকেই তো বোঝা যায়। মানে আমি জানি না, না না না, এক্সপেরিমেন্ট জানি। এসপিটিএফ তো ওগুলো তো তোমার ইয়ের লেভেল তো, এনার্জি লেভেল তো, ওগুলো না তোমার দেখো আমরা ওই যে ইলেভেনের শেষের দিকে ওয়েবে সুপার পজিশন পড়েছিলাম মনে আছে? ইলেভেনের শেষের দিকে সুপার পজিশন অফ ওয়েভ পড়েছিলাম, প্রোগ্রেসিভ ওয়েভ, তারপর সুপার পজিশন অফ ওয়েভ পড়েছিলাম মনে আছে? তার মধ্যে ইন্টারফারেন্স, বিট, স্টেশনারি ওয়েভ এসব ছিল। হুম। হ্যাঁ, তো ওখানে অ্যাটলিস্ট টার্মগুলো মনে থাকা উচিত, আমি তো ভালো করে পড়িয়েছিলাম, অনেকে পড়োনি। তো সুপার পজিশন অফ ওয়েভ, ওখানে প্রোগ্রেসিভ ওয়েভে যেটা হচ্ছিল সেখানে আমরা তো সেই দুটো ওয়েভের সুপার পজিশন নিয়েছিলাম না, নিয়ে ওখানে ইন্টারফারেন্স বলেছিলাম যে দুটো দুটো ওয়েভ একসঙ্গে একটা আরেকটার উপর সুপারপোজ করলে কেমন প্যাটার্ন হয়। তাহলে ওয়েভ যদি হয় একটা জিনিস, সেটা লাইট হোক বা সাউন্ড হোক, সেটা যদি ওয়েভ হয়, ভালো করে কি অতটা খেয়াল রাখো, সেটা যদি ওয়েভ হয় তাহলে তার ওয়েভের যে যে ঘটনাগুলো হয় সেগুলো হবে। ওয়েভের যেমন সুপারপজিশন হয়, লাইট যদি ওয়েভ হয় তাহলে লাইটের ইন্টারফারেন্স হবে, লাইটের ক্ষেত্রে তুমি বিটস ওরকম শুনতে পাবে না, কিন্তু বিটসের মতো এফেক্ট হবে, বা স্টেশনারি ওয়েভও হতে পারে। লাইটের ক্ষেত্রে ওয়েভ প্রপার্টি সব থেকে সহজে দেখা যায় সেটা হচ্ছে আমাদের কি ইন্টারফারেন্স, যেটা আমাদের ইন্টারফারেন্সের চ্যাপ্টার আছে 12-এ, সেটা আমরা এখনও পড়িনি, তোমরা জানি না পড়েছো কি না। ওই যে তোমার হাইগেন্স প্রিন্সিপাল, ওয়েভ ফ্রন্ট সব আছে দেখবি। তো ওই যে এক্সপেরিমেন্টগুলো, যে লাইটের আমার ইন্টারফারেন্স হচ্ছে, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টগুলো থেকে পুরোপুরি প্রুফ হয়েছে যে লাইট ইজ এ ওয়েভ। ঠিক আছে, কিন্তু ওই এক্সপেরিমেন্টগুলো থেকে লাইট ইজ এ অলসো এ পার্টিকেল এটা কোনোভাবেই জানা যায় না। ঠিক আছে, সেই জন্য বহুদিন অবধি লোকজন ভাবতো যে লাইট খালি ওয়েভ, লাইট একটা ওয়েভ। কিন্তু এই যে আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টটা এত সাংঘাতিক গুরুত্বপূর্ণ কেন, এবং এটার জন্য আইনস্টাইনকে নোবেল দিয়েছে কেন, তার কারণ এটার থেকে ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার হওয়া থেকে প্রথম জানা গেছে যে লাইটের একটা পার্টিকেল প্রপার্টিও আছে, এবং পার্টিকেল প্রপার্টি থাকবার জন্য এইখান থেকে ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে, এইখান থেকে কোয়ান্টাম মেকানিক্স শুরু হলো। কোয়ান্টাম মেকানিক্সের কী বলবো, মানে ডোর স্টেপ বলতে পারো ফটো ইলেকট্রিক এফেক্ট। আমাদের ক্লাসিক্যাল যে মেকানিক্সটা ছিল বা ক্লাসিক্যাল যে ফিজিক্সটা ছিল, সেখানে লাইটের আমরা ওয়েভ বলে জানতাম এর আগে, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের আগে। যেই ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাপারটা এলো, এই এক্সপেরিমেন্টে প্রথম জানা গেল যে লাইট ইজ অলসো পার্টিকেল। ঠিক আছে, এবার তুমি কেন পার্টিকেল সেটা দেখো। তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আচ্ছা এখানে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশনটা আমি একবার লিখি, এটা হচ্ছে কে ম্যাক্স, মানে যে ইলেকট্রনগুলো বেরোবে তার ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি, দ্যাট উইল বি ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই জিরো। ঠিক আছে, এটা হচ্ছে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। কত সিম্পল ইকুয়েশন দেখো, কিন্তু এর ইম্প্যাক্টটা দারুণ। সেই জন্য এত সিম্পল একটা ইকুয়েশন থেকেও, বা ফেনোমেনাটা তোমার আজকে সিম্পল মনে হবে, কিন্তু 1905 সালে তো এটা সিম্পল ছিল না, তখন এটার জন্যেই একটা লোক নোবেল পেয়েছিল, এবং এখান থেকে আরও মানে একটা কি বলবো হরাইজন খুলে গেছে। তো কে ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কেই অফ ফটো ইলেকট্রন। ঠিক আছে, ম্যাক্সিমাম কেই অফ ফটো ইলেকট্রন। এটা কি, এইচ নিউটা কি, তোমার ইনসিডেন্ট এনার্জি, বা কি বলবো এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন। ঠিক আছে, এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন হলো। আর এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এটা আমি প্রত্যেকটা টার্ম বলে দেবো। ওয়ার্ক ফাংশনটা কি না, একটা মেটাল আছে এখানে, ফটো ইলেকট্রিক এফেক্টে তো সাধারণত কোনো একটা মেটাল বা মেটেরিয়ালের ওপরে তো লাইটটাকে ফেলা হচ্ছে, এখানে আমি ওয়েভের মতো এঁকেছি, কিন্তু এটা বোঝাচ্ছে যে এখানে লাইট এসে পড়ছে, এটা একটা মেটাল, কোনো একটা কন্ডাক্টর বা কিছু একটা মেটাল, এবং বিভিন্ন মেটালের জন্য আলাদা আলাদা রকমের তোমার ওয়ার্ক ফাংশন হবে। তাহলে একটা একটা করে টার্ম আমি এখানে বলে দিই। এখানে ফাই জিরোটা কি, ফাই জিরোটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, মানে ফাই জিরোটা হচ্ছে এমন একটা জিনিস যে তোমার কোনো একটা মেটাল আছে,
সেই মেটালটার মধ্যে থেকে একটা ইলেকট্রনকে বার করতে গেলে মিনিমাম যে এনার্জিটার দরকার হয়, ঠিক আছে, ফাই জিরোটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, এনার্জি রিকোয়ার্ড টু পুল আউট অ্যান ইলেকট্রন from a specific মেটাল বা ম্যাটেরিয়াল যদি চাই বলি। ঠিক আছে, তো ফাই জিরোটা কি, যে মিনিমাম এনার্জি না হলে একটা মেটাল আছে, মেটালের উপরে তুমি তো লাইট ফেললেই সেখান থেকে যে ফটো ইলেকট্রন বেরোবে তার কোনো মানে নেই। তো মিনিমাম যে এনার্জিটা পেলে তবে ফটো ইলেকট্রনটা বেরোবে, মানে কি উইদাউট কাইনেটিক এনার্জিতে বেরোবে। এইখানটা একটু ব্যাপার বোঝার আছে, মানে ইলেকট্রনটা বেরোবে কিন্তু তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, মানে জাস্ট বেরোবে। এর দেখো, আমরা মেটালের মধ্যে আমরা কি জানি, আমাদের মেটাল বা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন কি থাকে, ইলেকট্রন কেমনভাবে থাকে, কোথায় থাকে? একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন কোথায় থাকে বলো? ফ্রি ইলেকট্রন নাকি? হ্যাঁ, ফ্রি ইলেকট্রনই বেরোবে, কেননা তোমার মানে যেগুলো বাউন্ডেড ইলেকট্রন সেগুলো বার করতে গেলে আরও অনেক এনার্জি লাগে। ফ্রি ইলেকট্রন বেরোবে, কিন্তু তোমার একটা কন্ডাক্টর, ধরো তুমি একটা কন্ডাক্টর এমনি হাতে নিলে, একটা তামার তার হতে পারে, কপার ওয়্যার হতে পারে, এরকম হতে পারে। তা কপার ওয়্যারটা কি হাতে নিলে সঙ্গে সঙ্গে কি ইলেকট্রন আমার হাতে চলে আসে না তো? আসে না তো। তোমাদের ওই যে ইলেকট্রোস্ট্যাটিক্সেও একটা সেই এক্সপেরিমেন্ট তোমরা পড়েছিলে, যে আমার যদি দুটো নন কন্ডাক্টর থাকে, যদিও এটা নন কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে নয়, একটা সেই কাঁচ আছে আর একটা সিল্ক আছে, সেগুলোকে ঘষলে একটা থেকে আরেকটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে যায়। তো সেখানে একটা থেকে আরেকটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে যায়, তার মানে কি তুমি তো বাইরে থেকে কিছু একটা ওয়ার্ক ডান করছো, আর সেখানে একটু অন্য জিনিসের জন্য ট্রান্সফার হয়, যাই হোক বাদ দাও। তা এখানে মেটালের মধ্যে তো প্রচুর ইলেকট্রন ছিল, মেটাল বা কন্ডাক্টরের মধ্যে প্রচুর ইলেকট্রন ছিল, কিন্তু এই ইলেকট্রন এমনি এমনি তো আর বাইরে বেরিয়ে আসবে না। এদের ফ্রি ইলেকট্রন আছে ঠিক কথা, কিন্তু সেই প্রথম দিকে আমি সেই যখন ইলেকট্রোস্ট্যাটিক্সের তোমার ওই যে ইলেকট্রোস্ট্যাটিক্স নয়, যখন ওই ইলেকট্রিক কারেন্ট পড়িয়েছিলাম, তখন এইরকম একটা ছবি এঁকেছিলাম, আবার পুরনো নোট খুলে দেখবে, সেখানে দেখবে এটা যেটা আমাদের কন্ডাকশান ব্যান্ড ছিল, কন্ডাকশান ব্যান্ডটাকে সেই কমন ব্যান্ড করে আঁকা হয়েছিল, আর যেগুলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড ছিল সেগুলো এরকম ভেতরে আঁকা হয়েছিল। যে আমাদের উপরে যে কমন এনার্জি স্টেট কন্ডাকশান ব্যান্ড যেটা, সেখানে ফ্রি ইলেকট্রনগুলোকে আমরা ধরে নিই যে ফ্রি ইলেকট্রনরা এখানে থাকে। তো এখানে থাকলেও তো এই ইলেকট্রনকে তো এই যে বাইরে আসতে গেলে এর তো একটা মিনিমাম এনার্জি দরকার, তাই না? যেটা কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে ঠিক কথা, কিন্তু তাকে বাইরে আসতে গেলে একটা মিনিমাম এনার্জি তো আমার দরকার। সেই মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্টটার জায়গা থেকেই আমাদের এই যে ফাই জিরোর কনসেপ্টটা আসছে, যে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু পুল আউট অ্যান ইলেকট্রন ফর এ স্পেসিফিক মেটাল বা মেটেরিয়াল। এবং এই ফাই জিরোটা আলাদা আলাদা মেটালে আলাদা আলাদা। তো ফাই জিরোর কথাটা একটু বোঝা গেল কি বল? আলাদা আলাদা মেটালে তোমাকে ইলেকট্রনকে জাস্ট বার করে নিয়ে আসতে গেলে মিনিমাম যে এনার্জিটা লাগে সেটা ফাই জিরো। ঠিক আছে, তাহলে তুমি এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমার কোনো একটা মেটাল আছে, আমি ওই যে এক্সপেরিমেন্টাল যে সেট আপটা আমরা রেখেছি সেখানে আমাদের কোনো একটা মেটাল আছে, মেটাল বা মেটেরিয়াল কিছু একটা আছে, আমি আর বক্স আঁকছি না, আমাদের এখানে একটা মেটাল বা মেটেরিয়াল আছে, তাতে তার হচ্ছে যেটা আমাদের ওয়ার্ক ফাংশন, মিনিমাম এনার্জি যেটা লাগে ওখান থেকে একটা ইলেকট্রন বেরোচ্ছে, দ্যাট ইজ ফাই জিরো। এবার এর ওপরে যে ইনসিডেন্ট যে লাইটটা এসে পড়ছে, এটাকে আমি ওয়েভের মতো আঁকছি, কিন্তু এটা ওয়েভ এখানে হবে না, সেটার একটা এনার্জি আছে, যে এনার্জিটা নিয়ে ফোটনটা এসে পড়ছে। এটা ভালো করে শোনো, একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, আমার একটা ইলেকট্রনকে বার করতে লাগে এনার্জি হচ্ছে ফাই জিরো। তাহলে এই যে এনার্জিটা একটা ইলেকট্রন অ্যাবজর্ব করলো, তাহলে অ্যাবজর্ব করে এবার ইলেকট্রনটাকে তো এই এনার্জিটা ওকে খরচা করতেই হবে মেটাল থেকে বাইরে আসতে গেলে। তাহলে ইলেকট্রনটা যদি এই এনার্জিটা নেওয়ার পরে আর ফার্দার কোনো কলিশন না করে, এই কথাটার দিকে ভালো করে খেয়াল রাখো। মেটালের মধ্যে ইলেকট্রন আছে,
আমি যদি এরকম বড় করে আঁকি, এইভাবে তো আঁকা মুশকিল। যাই হোক, এখানে ধরো আমি এটাকে বড় করে আঁকলাম, এখান থেকে বাইরে থেকে এনার্জিটা এলো, এইচ নিউ এনার্জিটা এলো, ভেতরে আমার এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এনার্জি তাহলে এইচ নিউ হয়ে গেল। কিন্তু এই ইলেকট্রনটাকে বাইরে আসতে গেলে মিনিমাম 50 এনার্জি খরচা করতে হবে, যদি এই ইলেকট্রনটা আর কোনো ইলেকট্রনকে ধাক্কা না মারে। মারতেই পারে, আশেপাশে আরও ইলেকট্রন আছে, ধাক্কা মারলে কী হবে, তখন তো আর ও এইচ নিউ মাইনাস 50 এনার্জিটা নিয়ে আসতে পারবে না। সেই জন্য ইকুয়েশনটা হচ্ছে কে ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস 50। এই কথাটা বোঝা গেল কি বলো, যে আমার ফোটন, একটা ফোটন আমার এইচ নিউ অ্যামাউন্টের এনার্জি নিয়ে আসছে, সেই এনার্জিটা একটা ইলেকট্রন পেল, তাহলে ইলেকট্রনের এনার্জি এইচ নিউ হয়ে গেল, ফোটনের এনার্জিটা অ্যাবজর্ব করে নিল। কিন্তু এই মেটালটা থেকে বেরোতে গেলে মিনিমাম এই এনার্জিটার খরচা তোমার দিতেই হবে। তাহলে ইলেকট্রনের যে এনার্জিটা গেন করেছিল ফোটনের থেকে, তার থেকে 50টা বাদ যাবে, তাহলে পড়ে থাকছে কতটা, এই এনার্জিটা পড়ে থাকছে। সেই জন্য আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশনের যেটা, সেটা বলছে যে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরিয়ে আসতে পারবে, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস 50। এই ইকুয়েশনটা বোঝা গেল কি বলো, এটা আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন। এটা বুঝলেই তোমার অর্ধেক কাজ শেষ। স্যার আচ্ছা, সব ইলেকট্রনের তো 50 একই হবে না? না না, সব না, 50 ডিপেন্ডস অন দ্য মেটাল, 50 ডিপেন্ডস অন দ্য স্পেসিফিক কন্ডাক্টর। আয়োনাইজেশন এনথালপি যেটা কেমিস্ট্রিতে, এনথালপি টেনথালপি আমি ভুলে গেছি ভাই, এনথালপি আমি বলতে পারবো না। আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে একটা জিনিস আছে, এনথালপি আমার মনে নেই, এনথালপি সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। 50 হচ্ছে একটা মেটেরিয়াল বা মেটাল আছে, তার মধ্যে থেকে একটা ইলেকট্রনকে বার করতে মিনিমাম যে এনার্জিটা লাগে। এই আয়োনাইজেশন কি করে হবে, আয়োনাইজেশন কার হয়, আয়োনাইজেশন মলিকুলের হয় বা অ্যাটমের হয়। তুমি এখানে ওই তো একটা ইলেকট্রন বার হয়ে যাচ্ছে, আয়োনাইজ হচ্ছে তো। না 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 না, ওরে বাবারে, আয়োনাইজেশন ব্যাপারটা তো আলাদা। আয়োনাইজেশন ব্যাপার হচ্ছে তুমি একটা সিঙ্গেল মলিকুলের কথা যদি ভাবো, তখন মলিকুলটা আয়োনাইজড হচ্ছে সেটা বলতে পারো। আমরা তো এখানে মেটালের কথা বলছি, মেটালের মধ্যে অলরেডি তো ফ্রি ইলেকট্রন চারিদিকে ঘুরছে, সেই ইলেকট্রনের একটাকে বার করতে মিনিমাম যে এনার্জিটা লাগে। আয়োনাইজেশনটা যেটা তুমি বলছো, আয়োনাইজেশন পোটেনশিয়াল এগুলো আমাদের আছে, কিন্তু আয়োনাইজেশন যে ব্যাপারটা, আয়োনাইজেশন ব্যাপারটা হচ্ছে একটা মলিকিউলের ওপরে ভাবতে হবে, যে একটা মলিকিউল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বা একটা ইলেকট্রন ঢুকছে। যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ওটা প্লাস আয়ন হবে, যদি একটা ইলেকট্রন ঢুকে পড়ে তাহলে ওটা নেগেটিভ আয়ন হবে। সেটা তো আয়নের কেস হচ্ছে, সেটা তো পার্টিকুলার একটা একটা অ্যাটম বা একটা একটা মলিকুলের জন্য। এখানে তো মেটেরিয়ালটা অ্যাজ এ হোল তুমি দেখছো, যে মেটালটা নিয়েছো সেটাকে একসঙ্গে দেখছো, এবং সেই মেটাল বা কন্ডাক্টরটার মধ্যে অনেক ইলেকট্রন আছে। সেই অনেক ইলেকট্রনের মধ্যে মানে একটা ইলেকট্রনকে মেটাল থেকে বার করতে মিনিমাম রিকোয়ার্ড এনার্জি, দ্যাট ইজ ওয়ার্ক ফাংশন। ঠিক আছে স্যার আচ্ছা, যেগুলো মানে ভিতরের দিকে ইলেকট্রন আছে ওগুলো মানে কলিশনেও তো একটু এনার্জি লস হবে। আরে সেই জন্যেই তো এই কথাটা এলো, সেই জন্যেই তো তোমার কেম্যাক্সের কথাটা এলো। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, যে এই যে ফোটনটা যেটা যেটা পড়ছে, তা ফোটনটা কোন ইলেকট্রনকে বার করবে, যারা সারফেসের কাছাকাছি আছে তাকেই বার করবে, সে তো ভেতরে এই অবধি তো যেতেই পারবে না। তোমার এই যে বাইরে থেকে ফোটনটা এলো, সে তো তার তো এই পর্যন্ত পৌঁছানোর আগেই তো সে তো অন্য কোনো ইলেকট্রন যেটা পেরিফেরির দিকে ছিল সে তো ওকে অ্যাবজর্ব করে নেবে, তাই না? আমার তো এখানে তো ওখানে লাইটটা ফেলা হচ্ছে মেটালের ওপর, এবার সেই লাইটটা তো ইভেন তুমি দেখবে যে মেটালকে যদি এটা যত ফাইন প্লেটই করো না কেন, তুমি যদি লাইটের সামনে যদি একটা মেটাল প্লেটকে রাখো, এদিক থেকে লাইট তুমি দেখতে পাও, এদিক থেকে তো ডার্ক দেখবে, এদিক থেকে তো তুমি ডার্ক দেখবে। তাই এদিক থেকে তুমি ডার্ক দেখবে মানে কি, তার মানে এই যে মেটেরিয়ালটা মাঝখানে যে মেটেরিয়ালটা আছে, মানে ইট অ্যাবজর্ব অল এনার্জি, সমস্ত এনার্জিটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। যদি অ্যাবজর্ব না করতো, এই যে এনার্জিটা যদি এর মধ্যে থেকে পাস করে আসতো, তাহলে তো তুমি এই মেটালের উল্টো দিকে একটা মেটাল প্লেটকে যদি তুমি আলোর সামনে ধরো, তাহলে তো তুমি সেখানে ডার্ক দেখতে না। কথাটা বুঝলে? হুম। হ্যাঁ, এবার এই হচ্ছে কথা। এবারে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমরা এখানে বলছিলাম না যে একটা
মিনিমাম ফ্রিকোয়েন্সি না হলে আমার ইলেকট্রন বেরোবেই না। কেন বেরোবে না? তার কারণ দেখো, আমরা বলছি যে আমাদের যে ফোটনটা আসছে, ফোটনটা এইচ নিউ অ্যামাউন্টের এনার্জি নিয়ে এসে এখানে মেটালে পড়ছে, তাহলে ইলেকট্রনটা এইচ নিউ এনার্জি অ্যাবজর্ব করে নিল। তাকে মেটাল থেকে বেরোতে গেলে মিনিমাম 50 এনার্জি এক্সপেন্ডিচার করতেই হবে। তাহলে ইলেকট্রনটা যদি এনার্জিটা অ্যাবজর্ব করে উইদাউট এনি মোর কলিশন, মানে আর কোনো কলিশন না করে যদি বেরোয়, তাহলে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এইচ নিউ মাইনাস 5। কিন্তু কলিশন যদি করে, এবং যেটা ন্যাচারালি সে করবে, কলিশন সে করবে স্বাভাবিকভাবে, কলিশন যদি করে, তাহলে কিন্তু ইলেকট্রনটা এই এনার্জি নিয়ে বেরোবে না, এবং ইলেকট্রনটা নাও বেরোতে পারে। মানে নিউ যদি গ্রেটার দ্যান নিউ মিনিমাম হয়, তাহলে ইলেকট্রন নাও বেরোতে পারে। সে এই এনার্জিটা পেলো, কিন্তু এর ভেতরে এনার্জিটা পেয়ে যদি সে আরও 2-4টে কলিশন করে যদি এনার্জিটা খরচা করে ফেলে, তাহলে সে নাও বেরোতে পারে। কতটা বোঝা গেল? আচ্ছা, এবারে এখানে হচ্ছে যেটা আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা যেটা মিনিমাম ফ্রিকোয়েন্সি বলা হয়, তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সি কত হবে? এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি কত হবে? এখানে ইলেকট্রনটা আমার জাস্ট বেরোলেই যদি হয়ে যায়, তাহলে কে ম্যাক্স আমি 0 নিতে পারি, যে আমার ইলেকট্রনটা বাইরে বেরোলেই হবে, ইলেকট্রনের কোনো কাইনেটিক এনার্জির দরকার নেই। তাহলে মিনিমাম যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা কত হবে? সেটা তোমার ওয়ার্ক ফাংশন বাই এইচ হবে। এইটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন হবে। দেখো, সিম্পল। ঠিক আছে? আর এখান থেকে তুমি এই যে আইনস্টাইন ইকুয়েশনটাকে যদি তুমি ল্যামডার টার্মসে লেখো, তাহলে ল্যামডার টার্মসে লিখলে কী হয়? ল্যামডার টার্মসে লিখলে কে ম্যাক্স ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা হবে। মাইনাস 50টাকে তুমি কী লিখবে? 50টাকে দেখো এখান থেকে কী লেখা যায়? 50 ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মিনিমাম। তাই এইচ ইন্টু নিউ মিনিমাম মানে যখন নিউ মিনিমাম হয় তখন ল্যামডাটা কি হয়? ফোন করার টাইম পায় না, 1 মিনিট দাঁড়াও। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো, এখানে ল্যামডা জাস্ট এই ইকুয়েশনটা থেকে তুমি কী লিখবে? এই ইকুয়েশনটা থেকে তুমি এখানে তাহলে লিখে দাও, এখানেও এইচ সি বাই ল্যামডা কী হবে? ল্যামডা ম্যাক্স হবে। ম্যাক্স। ঠিক আছে? তার কারণ নিউটা মিনিমাম হলে ল্যামডাটা এই না না না, ল্যামডাটা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স নয়, এটাকে থ্রেশহোল্ড অ্যাকচুয়ালি লেখা, ওটাকে ল্যামডা ম্যাক্স মিনিমাম কিছু লেখার দরকার নেই, এটাকে থ্রেশহোল্ড ল্যামডা 0 করে দিই, সেটাই ভালো হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যে যে ফ্রিকোয়েন্সিতে ফটো ইলেকট্রিক এফেক্ট আমার শুরু হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটার নাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে কি? এই ফ্রিকোয়েন্সি থেকে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট স্টার্টস। ফটো কারেন্ট স্টার্টস। এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে তো ফটো ইলেকট্রিক এফেক্ট হবেই। ঠিক আছে? কিন্তু মিনিমাম ফটো ইলেকট্রিক এফেক্ট হতে গেলে মিনিমাম এই ফ্রিকোয়েন্সিটা চাই। ঠিক আছে? তাহলে এইটার টার্মসে যদি আমি লিখি, এখানে ওইটার টার্মসে যদি আমরা লিখি, আমাদের যে ইকুয়েশানটা ছিল, এই আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশানটা থেকে আমি শুরু করছি, তাহলে কে ম্যাক্স ইকুয়াল টু আমাদের এইচ নিউটাকে আমি লিখছি এইচ সি বাই ল্যামডা মাইনাস 50টাকে, এই যে 50 যেটা হয়েছে, এই 50টাকে এইটাকে আমরা বসিয়ে দেবো, এখানে রিপ্লেস করে দেবো। তাহলে সেটা কত হবে? 50 ইকুয়াল টু এইচ নিউ বাই ল্যামডা 0। ঠিক আছে? তাহলে কে ম্যাক্স ইকুয়াল টু কী হবে? কে ম্যাক্স ইকুয়াল টু আমাদের হবে এইচ সি 1 বাই ল্যামডা মাইনাস
1/λ0। ঠিক আছে, এরকম ইকুয়েশান লেখা যায়, সেটা কোনো কথা না। তুমি এই ইকুয়েশানটা ভালো করে বুঝেছো কি না বলো, আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশানটা ভালো করে বুঝেছো কি না বলো, তারপরে আমরা এগুলোতে আসছি। ঠিক আছে, স্যার ওই যে এনার্জিটা আসছে এইচ নিউটা পড়ছে, হুম। মানে যেটা অ্যাবজর্ব করছে, হুম। ওটা পোটেনশিয়াল এনার্জিতেও তো কনভার্ট হয়ে যেতে পারে, সব যে কাইনেটিক এনার্জিতেই হয়ে যাচ্ছে মানে। পোটেনশিয়াল এনার্জিতে কী করে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে? মানে হচ্ছে না সেরকম কোনো কিছু আছে কি? না, কোনো কিছু নেই। সেই জন্য তো আমরা বলছি যে ম্যাক্সিমাম, দেখো সেই জন্য তো আমরা বলছি যে ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি, এই যে এখানে যেটা আমি লিখলাম, এই যে এখানে দেখো লেখা হয়েছে, আচ্ছা ম্যাক্সিমাম, এখানে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি। ম্যাক্সিমাম পসিবল, নট ম্যাক্সিমাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি। পসিবল কথাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে তুমি যেটা বলছো যে হ্যাঁ ঠিক আছে, এইচ নিউ যেটা আমাদের, যদিও আমরা এখানে অ্যাপ্রক্সিমেট যখন করেছিলাম, যখন ডিপ ফেলোসিটি আমরা পড়েছিলাম, তখন আমরা কি বলেছিলাম, কাইনেটিক থিওরি অফ গ্যাস, বা তোমার এখানে ইলেকট্রনগুলো তো, মানে ডিপ ভেলোসিটি যখন আমরা পড়েছিলাম, আমি অন্তত বলেছিলাম, আমার যতদূর মনে পড়ছে, যে আমাদের একটা মেটালের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো ইলেকট্রন গ্যাসের মতো বিহেভ করে। সেই জন্য কাইনেটিক থিওরিতে গ্যাসের মলিকুলগুলো যেরকম বিহেভিয়ার করে, কাইনেটিক থিওরিতে আমরা কি অ্যাজিউম করে নিই, কাইনেটিক থিওরিতে আমরা অ্যাজিউম করে নিই যে প্রত্যেকটা কলিশন ইনস্ট্যান্টেনিয়াস, এবং ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশান বা রিপালশান নেই। এই কথাটা তোমাদের মনে আছে কি আমি জানি না। কাইনেটিক এনার্জিতে, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে, আমরা এটা তার কাইনেটিক থিওরির কতগুলো অ্যাজাম্পশান ছিল, সেই অ্যাজাম্পশানগুলোর মধ্যে এটাও একটা অ্যাজাম্পশান ছিল যে আমাদের গ্যাসের মলিকুলগুলো এত ছোট হবে, কন্টেনারের ভলিউম থেকে কালেকটিভ ভলিউম অফ দ্য এন্টায়ার গ্যাস ইজ নেগলিজেবল, অল কলিশনস আর ইনস্ট্যান্টেনিয়াস, আর যেগুলো হচ্ছে গ্যাস মলিকুলস আর নট অ্যাট্রাক্টিং অন রিপেলিং ইচ আদার, এটা আমরা ধরে নিয়েছিলাম। ঠিক একইভাবে তুমি যখন মেটালের মধ্যে ইলেকট্রনকে স্টাডি করছো, ফ্রি ইলেকট্রনগুলো এটা কেন হচ্ছে, ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি বাস্তবে অ্যাট্রাক্ট করে, যেহেতু নেগেটিভ, এ ও নেগেটিভ ও নেগেটিভ অ্যাট্রাক্ট বা রিপেল করে, কিন্তু ওখানে গুড অ্যাপ্রক্সিমেশনে ধরে নেওয়া যায় যে ইলেকট্রনগুলো একটা আরেকটাকে রিপেল করছে না। কিন্তু তুমি যদি ধরে নাও যে হ্যাঁ রিপেল করছে, আমি ধরে নেব, একমাত্র এইখানে একটা কথা বোঝার আছে যে মানে মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, তারা যদি নিজেদের মধ্যে অ্যাট্রাকশান বা রিপালশান যদি থাকে, তবেই তাদের একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। যদি কেউ কাউকে অ্যাট্রাক্ট বা রিপেল না করে, তাহলে কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জির এক্সিস্টেন্স থাকবে না। এই কথাটা ভালো করে বুঝতে হবে। এবারে আমি তর্কের খাতিরে ধরে নিলাম রিয়েল কেসে তোমার মেটালের মধ্যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনের মধ্যে একটা রিপালশান আছে, রিপালশান যদি থাকে, তাহলে ওই ইলেকট্রনগুলোর কম্বাইন করে ওটাতে একটা সিস্টেম হবে, ওই সিস্টেমের একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে তুমি যেটা বলছো এখান থেকে বাইরে যে এনার্জিটা এসে পড়ছে, তার একটা পোর্শন পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হতে পারে, হ্যাঁ পারে। সেই কারণেই তো আমরা বারবার বলছি যে এই যে কাইনেটিক এনার্জিটা, এই যে ইকুয়েশনটা লেখা হয় যে কে ম্যাক্স, যেটা এটা ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এই কথাটা ভালো করে, মানে ওই শব্দটার উপরে জোর দিতে হবে, ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি। যে আমার যে এনার্জিটা সাপ্লাই পাচ্ছে ইলেকট্রনটা, সে ওই এনার্জিটার থেকে ওয়ার্ক ফাংশনটা বাদ দিয়ে যে এনার্জিটা, সেটা নিয়ে ম্যাক্সিমাম সেই এনার্জিটা নিয়ে সে বেরোতে পারে, পসিবিলিটি আছে। কিন্তু নট নেসেসারিলি যে কেম্যাক্স নিয়ে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে কেম্যাক্স নিয়ে বেরোবে না, সে ম্যাক্সিমাম কেম্যাক্স নিয়ে বেরোতে পারে, আর মিনিমাম জিরো এনার্জি নিয়ে বেরোতে পারে, নাও বেরোতে পারে। কতটা বোঝা গেল কি বলো? এবারে এই যে এইচ নিউয়ের যে এনার্জিটা, সেটা যদি ইলেকট্রনটা পুরোপুরি পায়, সেটা তুমি যেটা বলছো পোটেনশিয়াল এনার্জিটা কিছুটা কনভার্ট হয়ে যেতে পারে, হ্যাঁ পারে। তো পোটেনশিয়াল এনার্জিতে যদি কিছুটা কনভার্ট হয়ে যায়, তখন তো ইলেকট্রনটা যদি যে এনার্জিটা নিয়ে বেরোবে, সেই এনার্জিটা কি হবে, স্মলার দ্যান এইচ নিউ মাইনাস ফাই জিরো হবে। তার কারণ কিছুটা এনার্জি অন্য কোথাও চলে গেছে, তাই না? হুম। এই তো ব্যাপার।
এটা ইকুয়ালও দেওয়া যায়, ঠিক আছে? এই কথাটা বোঝা গেল কি বলো? এটা আমরা আরও ফার্দার একটু এগোলে আরও বোঝা যায়। বলো বলো, আর কে কি বলছো? ঠিক আছে। ঠিক আছে, হুম। আচ্ছা এবার এগুলো সিম্পল ক্যালকুলেশন, এগুলো ক্যালকুলেশন তুমি দেখলেই বুঝতে পারবে। এবারে আমরা আরেকটু এগিয়ে যাই এটার ক্ষেত্রে। এটা তোমার ফটো কারেন্টের একটা কার্ভ আছে সেটাতে, তো সেই কার্ভটাতে দেখা যাচ্ছে ফটো ইলেকট্রিক খুব সোজা, একবার মোটামুটি বুঝে গেলে ব্যাস কিচ্ছু নেই। আর খুব সোজা সোজা কোয়েশ্চেন আছে, ওই আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশনটা লেখো, লিখে প্রত্যেকটা পার্ট বোঝাও, ডেফিনেশন টাইপের জিনিস আসে ছোটো ছোটো, হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন, তোমার ওই সবই আসে, ঠিক আছে? যাকে ফটো কারেন্টের, আচ্ছা এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে এক্সপেরিমেন্টটাতে এখানে আমাদের কি হলো, এই যে এক্সপেরিমেন্টটাতে এখানে আমাদের এইচ নিউ এনার্জি নিয়ে ফোটনগুলো এসে পড়ছিল। এবারে সেই এনার্জি নিয়ে এবার এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার এনার্জিটা কে ম্যাক্সের থেকে কম বা বেশি, মানে সরি কে ম্যাক্সের থেকে সমান বা তার থেকে কম এনার্জি নিয়ে ইলেকট্রনগুলো বেরোচ্ছে। এবারে কথা হচ্ছে যে ওই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনের প্রত্যেকের, এখানটা একটু ভালো করে শোনো, প্রত্যেকের এনার্জি সমান না, ঠিক আছে? তাহলে যদি আমার এখানে ভোল্টেজটা আমি যদি খুব কম রাখি, এই যে ভ্যারিয়েবল ভোল্টেজ যেটা যেটা আমাদের বাইরের যে ভ্যারিয়েবল ভোল্টেজ সেটাকে যদি আমরা খুব কম রাখি, তাহলে কি হবে, যে ইলেকট্রনগুলোর এনার্জি খুব কম, যাদের কাইনেটিক এনার্জি খুব কম, বা এবার দেখো এই যে ইলেকট্রনগুলো প্লেট থেকে বেরোচ্ছে, এখানে একটা কথা বোঝার আছে যে এই যে ইলেকট্রনগুলো প্লেট থেকে বেরোচ্ছে সব ইলেকট্রন যে এই দিকে মুখ করে বেরোচ্ছে তার কোনো মানে নেই, এদিকে কেউ যেতে পারে। জিনিসটা ভালো করে দেখো, যেটা তো মেটাল, ফোটন এসে এখানে পড়েছে, ইলেকট্রন যেটা বেরোলো সেই ইলেকট্রন তো এদিকেও যেতে পারে, তার ইচ্ছা মতো তো যেদিকে খুশি ভাবে বেরোতে পারে। কথাটা বোঝা যাচ্ছে? তোমার বাইরে হুম। থেকে এনার্জি এসে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাইরে থেকে এনার্জি এসে পড়ছে, ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করেছে, কিন্তু ইলেকট্রন তো তার খুশি মতো যেদিকে মুখ করে বেরোতে পারে। তার মানে এমন নয় যে এই যে মেটালটা, এই যে ক্যাথোডটা থেকে ইলেকট্রন বেরোলো মানেই সামনে অ্যানোড আছে ওখানে চলে যাবে, এমন কোনো মানে নেই। তাহলে যেহেতু সবাই যেহেতু মানে স্বতঃস্ফূর্তভাবে যেতে চাইছে না, এদিক থেকে কান ধরে নিয়ে আসতে হবে, মানে ওদিকে আমার কী করতে হবে, ওদিক থেকে তোমার ওই যে সেই জন্য ব্যাটারি লাগিয়ে টান দিচ্ছে, এই যে ব্যাটারিটাকে লাগিয়ে এইদিকে সেই জন্য হায়ার পোটেনশিয়াল করে গেছে। এবারে তুমি একটা জিনিস ভাবো যে আমি এই যে যত বেশি পোটেনশিয়ালটা বাড়াবো, এই যে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা আমি যত বাড়াবো তত কি হবে, তত বেশি বেশি ইলেকট্রন অ্যানোডে পৌঁছবে না কম কম ইলেকট্রন পৌঁছবে? বেশি। বেশি। বেশি, বেশি বেশি পৌঁছবে। তোমার এক একটা ইলেকট্রন ইলেকট্রন এখানে ফটো ইলেকট্রিক এফেক্টে ইলেকট্রন বিভিন্ন দিকে বেরিয়েছিল, এরমভাবে বিভিন্ন দিকে বেরিয়েছিল, কিন্তু তুমি এই দিকের অ্যানোডের পোটেনশিয়ালটাকে যত বাড়াবে তত বেশি ইলেকট্রন অ্যানোডে পৌঁছবে। তার মানে আমি সহজভাবে কি জেনে গেলাম যে আমার এই যে ভ্যারিয়েবল ভোল্টেজের ভোল্টেজটাকে আমি যত বাড়াবো তত আমার ফটো কারেন্ট কী হবে, ইলেকট্রন এদিকে বেশি ইনক্রিজ। আসা মানে ফটো কারেন্টটা আমার কী হবে, বাড়বে, বেশি হবে। বাড়বে। আর উল্টো দিকে কী হবে, ধরো আমি এখানে তোমার এই ভ্যারিয়েবল যে ভোল্টেজটা সেটাকে জিরো করে রেখেছি, তাহলে এবারে যে সমস্ত ইলেকট্রন ঠিক এই দিকে মুখ করে যারা বেরোবে, এই দিকে মুখ করে যারা একটা সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে বেরোবে তারা নিজে নিজে এখানে চলে যাবে, সবাই যাবে না। তাহলে কী হবে, আমি যদি ভ্যারিয়েবল ভোল্টেজটাকে জিরো রাখি তাহলে আমি একটা হায়ার ভ্যারিয়েবল ভোল্টেজের জন্য যে ম্যাক্সিমাম যে স্যাচুরেশন কারেন্টটা পেতাম তার থেকে অনেক কম একটা ফটো কারেন্ট পাবো। এই কথাটা বোঝা যাচ্ছে কি বল? মানে যখন আমার এই যে ভ্যারিয়েবল ভোল্টেজ যেটা সোর্স যে ভোল্টেজটা ভিএসটা যখন জিরো, তখনও আমি একটা ফটো কারেন্ট পাবো, কিন্তু দ্যাট ফটো কারেন্ট উইল বি মাচ লেসার দ্যান দ্য স্যাচুরেশন কারেন্ট। এই কথাটা বোঝা যাচ্ছে কি বল? হুম। হুম। এইবারে তুমি এসো যে আমি যদি এই ভিএসটাকে রিভার্স করে দিই,
ভিএসটাকে আমরা যদি রিভার্স করে দিই, এইবারে একটু ভালো করে মন দাও, ভিএসটাকে যদি আমরা রিভার্স করে দিই, ভিএসটাকে রিভার্স করে দেবো মানে আমার হাতে তো তোমার এর কন্ট্রোলটা রয়েছে। আমি যদি এটা রিভার্স করে এই দিকটাকে প্লাস এই দিকটাকে মাইনাস করে দিই, তাহলে কি হবে? তাহলে কি কারেন্ট বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে? রিভার্স করছি মানে স্লাইড রিভার্স করছি, একেবারে সাংঘাতিক বেশি রিভার্স ভোল্টেজ দিইনি, তাহলে কি কারেন্ট বন্ধ হয়ে যাবে? না, এটা ব্যাক ইএমএফ হবে কি? এখানে ব্যাক ইএমএফ বাবা, সেই সবে সবে ইন্ডাকশান পড়ে এসছে, এখন চারিদিকে ব্যাক ইএমএফ দেখছে ছেলেটা। এখানে এখানে ব্যাক ইএমএফ নেই, ব্যাক ইএমএফ ইন্ডাকশানে, এখানে এটাকে ব্যাক ইএমএফ বলা যাবে না, তখন তো সিচুয়েশনটা উল্টে যাবে। যদি আমি এটাকে রিভার্স করে দিই, রিভার্সের ছবিটা আঁকি দাও, যদি আমি এটাকে রিভার্স করে দিই, আমি এখানে আর এখানে আমাদের শুধু ফাইটা চেঞ্জ হবে তো? না, ফাই চেঞ্জ হবে না, ফাই মেটালের উপর ডিপেন্ড করে, ফাই কিছু চেঞ্জ হবে না। ওই দুটো একই মেটাল? না, এটা তো জাস্ট তোমার, না তুমি তো লাইটটা ফেলছো, যে মেটালে লাইট ফেলছিলে সেগুলো মেটালই লাইট ফেলছো, ওটা একই মেটাল কি আলাদা মেটাল সেটার জন্য কিছু না। লাইট তো তুমি যেটা তুমি ফোটনগুলোকে ফেলছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। সেটা তো তুমি যে মেটালে ফেলছিলে সেটার ওপরেই ফেলছো, ওটাকে তুমি চেঞ্জ করোনি। কিন্তু তুমি এখন এর ভোল্টেজটাকে রিভার্স করে দিয়েছো, এর ভোল্টেজটাকে রিভার্স করে দিয়েছো না, এটাকে প্লাস করে দিয়েছো, এইদিকে মাইনাস করে দিয়েছো, ব্যাটারি উল্টে দিয়েছো। তাহলে এখন কি হবে? বাইরে থেকে তোমার যেমন ফোটন এসে পড়ছে, তাহলে আচ্ছা এখানে একটা অ্যামিটার ছিল না, তাহলে এখানে একটা অ্যামিটার ছিল, তাহলে এখানে কি কারেন্ট বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে? এখানে তোমার ইলেকট্রনও বেরোবে, ফোটন, ইলেকট্রনের বেরোনো না বেরোনোটা তো অনলি ডিপেন্ডস অন ওয়ার্ক ফাংশন অ্যান্ড তোমার নিউ, কে ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই জিরো। ইলেকট্রন বেরোবে কি বেরোবে না সেটা ডিপেন্ড করে না যে তোমার বাইরে কি ভোল্টেজ আছে, ইলেকট্রন বেরোবে কি বেরোবে না দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য ইনসিডেন্ট ফোটন অ্যান্ড ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটেরিয়াল। তার মানে এখানে ইলেকট্রন বেরোবে, আগের মতো যেমন ইলেকট্রন এদিক ওদিক করে বেরোচ্ছিল সেরকম ইলেকট্রন বেরোবে, কিন্তু বেরোলে কি সেই ইলেকট্রন কি ওদিকে পৌঁছতে পারবে না পারবে না? কিছুক্ষণ লাগবে, সময় লাগবে। না, তুমি ভোল্টেজ না, রিভার্স পারবে না। ভোল্টেজ রিভার্স করে দিয়েছো, এদিকে নেগেটিভ রয়েছে আর এদিকে কিন্তু পজিটিভ হয়ে গেছে প্লেটটা। পারবে না, ওপারে রিপেল হবে, এপারে অ্যাট্রাক্ট হবে। পারবে না শিওর? শিওর। একদম? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কেন কেন পারবে না কেন? এপারে তো নেগেটিভ, আর এপারে তাহলে তো ইলেকট্রন গেলে রিপেল হবে, রিপেলশন। তা তোমাকে সামনে থেকে কিছু লোকজন ঠেলছে, তোমার যদি গায়ে অনেক জোর থাকে তুমি তাদের ঠেলতে ঠেলতে সামনে যেতে পারবে না? না, এখানে তো মানে খুব কম এনার্জিটা। কে বললো কম এনার্জি? ইলেকট্রনের এনার্জি কম কে বললো তোমায়? আমি তো এখানে রিভার্স যেটা করেছি এটাকে রিভার্স করা হয়েছে, কিন্তু হাই রিভার্স তো করা হয়নি, খুব হাই ভ্যালু রিভার্স ভোল্টেজ তো এখানে দেওয়া হয়নি। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। মানে জিনিসটা এরকম, আমরা বলতে চাইছি যে আমার যদি একটা ইলেকট্রন এরকম থাকে, তার কিছু একটা কাইনেটিক এনার্জি আছে, তাহলে এ উল্টো পোটেনশিয়ালে যেতে পারবে না। এদিকে যদি প্লাস থাকে, এদিকে যদি মাইনাস থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটেও মুভ করতে পারবে না। ইলেকট্রিক ফিল্ড আমার এদিকে, তাহলে ইলেকট্রনের ওপর যে ফোর্সটা কিউই এদিকে, কিন্তু তার ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইন অপোজিট ডিরেকশন, তাহলে এদিকে ফোর্স থাকা সত্ত্বেও সে একে মানে ও নিজের এনার্জি খরচা করে উল্টো দিকে যেতে পারবে না? হ্যাঁ, পারবে তো। তুমি বলতে পারো যে সব ইলেকট্রন এখানে এসে পৌঁছাতে পারবে না, সবার অতটা এনার্জি নেই, কিন্তু কিছু ইলেকট্রন পৌঁছে যাবে, কিছু ইলেকট্রন পৌঁছে যাবে। কারা পৌঁছবে?
কোন ইলেকট্রনগুলো পৌঁছবে বলো? আমি যদি এখানে রিভার্স ভোল্টেজ ভিএস করে রাখি, তাহলে কোন ইলেকট্রনগুলো এখানে পৌঁছবে? যাদের কাইনেটিক এনার্জি ই ভিএস এর সমান হবে তারা পৌঁছবে, আর যাদের কাইনেটিক এনার্জি ই ভিএস এর থেকে কম হবে তারা পৌঁছতে পারবে না। দেখো এই কথাটা বোঝা গেল কি বলো? আমরা এখানে আমাদের ভোল্টেজ ডিফারেন্স ভিএস, তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্স ভিএস মানে এই দুটো প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভিএস। এবার ইলেকট্রন ভোল্ট বলে একটা জিনিস আমরা পড়েছিলাম, সেরকম জিনিস। তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্স ভিএস মানে তোমার এর ভোল্টেজ ডিফারেন্স ভিএস মানে কি? আমার নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে একটা পজিটিভ চার্জকে আনতে যতটা এনার্জি লাগবে সেটা তো আমার ভিএস, বা যদি পজিটিভ প্লেট থেকে ইউনিট পজিটিভ চার্জ নেগেটিভ প্লেটে যায় তাহলে যে এনার্জিটা গেন হবে সেটাই ভিএস। তাহলে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনটা এখানে এদিক থেকে ওকে ইলেকট্রনটাকে রিপেল করছে, তা কিন্তু ইলেকট্রনটা ক্রস করতে ভিএস পটেনশিয়ালটা ক্রস করতে ইলেকট্রনের যে এনার্জিটা লাগবে দ্যাট ইজ ইভিএস। এই কথাটা বোঝা যাচ্ছে কি বলো? তাহলে যদি তুমি এমন একটা সিচুয়েশন করলে যে আমার এমন একটা ফোটন পড়লো, তার থেকে আমার যে এনার্জিটা বেরোলো, এখানে তো আমার কে ম্যাক্সটা তো ওইটা হয়, তাহলে সেটা আমার যদি কেইটা এরকম হবে স্মলার দ্যান ইকুয়াল টু, তাহলে এই যে কেইটা যদি তোমার ইভিএস এর থেকে বড় বা ইকুয়াল হয়, এটা আমার লেখা উচিত বড় বা ইকুয়াল, বড় হলেও হবে। বড় হলেও হবে, তার কারণ বড় হলে তো অবভিয়াসলি পৌঁছে যাবে। আর কেইটা ইভিএস এর সঙ্গে সমান হলে ইলেকট্রনটা এখানে জাস্ট পৌঁছবে, তার মানে রিপেল করা সত্ত্বেও ইলেকট্রন এখানে পৌঁছবে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে? তার মানে যে ইলেকট্রনের ক্ষেত্রে তাদের কাইনেটিক এনার্জিটা ইভিএস এর থেকে বড়, তারা সব অ্যানোডে পৌঁছতে পারবে। তার মানে কারেন্ট আমার কমে গেলেও এখানে কারেন্টের ফ্লো থাকবে। ঠিক আছে? এবং কারেন্টের ফ্লোটা কোন দিকে থাকবে? আগে যেদিকে ছিল সেদিকেই থাকবে। এটা ভালো করে বোঝা দরকার। বাইরের ব্যাটারি কিন্তু দেখো প্লাস মাইনাস, এখানে ব্যাটারি হিসেব মতো কিন্তু এদিকে কারেন্ট পাঠানোর কথা ছিল, কিন্তু সেটা পাচ্ছে না। তার কারণ কি? এই ইলেকট্রনের যে এনার্জিটা, সেই জন্য ইলেকট্রন জোর জবরদস্তি তোমার ঠেলতে মানে ইলেকট্রন এখানে নিজে এনার্জি খরচা করে এদিকের প্লেটে চলে আসছে। তাহলে এইবারে একটা কথা বলো যে আমাদের এখান থেকে কিছু নাম্বার অফ ইলেকট্রন বেরোচ্ছে, যখন তোমার এই যে এইচ নিউটা এসে পড়লো, তখন ধরো আমি একটা এক্সাম্পলের ক্ষেত্রে বলছি যে একটা ধরো 10,000 ইলেকট্রন বেরোয়, 10,000 ইলেকট্রনের ফটো ইলেকট্রিক এফেক্ট হলো। তাদের মধ্যে বিভিন্ন এনার্জির ইলেকট্রন আছে, এখানটা একটু ভালো করে শোনার ব্যাপার আছে। বিভিন্ন এনার্জির ইলেকট্রন আছে। এইবারে তুমি আমাকে বলো যে ভিএসটাকে রিভার্স ভোল্টেজটাকে যদি আমি আস্তে আস্তে বাড়াই, তাহলে এই জিনিসটা এই জোনের এরা বাড়বে না এরা বাড়বে? বাইরের এইচ নিউ যেরম ছিল সেরম আছে। কোনো একটা ইনস্ট্যান্টে ধরো 10,000 করে ইলেকট্রন বেরোয়, তাদের এনার্জি ডিস্ট্রিবিউশন মানে তারা আলাদা আলাদা এনার্জি নিয়ে বেরোয়, তাদের এনার্জি যেরম নিয়ে বেরোচ্ছিলো সেরম এনার্জি নিয়ে বেরোচ্ছে। এবারে আমি কি করছি, আমার হাতে এই যে ভ্যারিয়েবল ভোল্টেজটা রয়েছে, এটাকে নিয়ে আমি রিভার্স ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছি, মানে অ্যানোডটাকে মোর নেগেটিভ করছি, ক্যাথোডটাকে মোর পজিটিভ করছি, মানে ইভিএসটাও বেড়ে যাচ্ছে
ইভিএসটাও করেসপন্ডিং ইভিএসটাও বেড়ে যাচ্ছে। তাহলে এই সিচুয়েশানে তোমার যে যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইভিএসের থেকে বেশি ছিল তাদের সংখ্যা বাড়বে না কমবে? কমবে। কমবে। তার কারণ আমি ধরে নিচ্ছি যে একটা ইনস্ট্যান্টে যত ইলেকট্রন বেরোচ্ছিল তাদের মধ্যে সাপোজ আমি খুব সহজ একটা হিসেবে ধরে নিই যে 5000 ইলেকট্রনের এনার্জি তোমার ওই কেই একটা ফিক্সড এনার্জি ছিল যেটা আমার ওই ইভিএসের থেকে বেশি ছিল। এবারে এটা 5000টা 5000ই রয়েছে, সেটা তাদের এনার্জিটা কেইতে ফিক্সড রয়েছে, একটা নির্দিষ্ট কেইতে ফিক্সড রয়েছে, কেই 1 ধরো তাতে ফিক্সড রয়েছে, কিন্তু এই টার্মটা বেড়ে যাচ্ছে, মানে এই দিকের প্লেটে আসতে গেলে যে এনার্জি রিকোয়ারমেন্টটা লাগে সেটা বেড়ে যাচ্ছে। তাহলে কী হবে? তাহলে এটা বাড়বার সঙ্গে সঙ্গে এই 5000টা 4000 ইলেকট্রন হয়তো ওই ক্রাইটেরিয়াটা মিট করতে পারবে, তুমি ইভিএস আরও বাড়িয়ে দিলে 3000 ইলেকট্রন ওই ক্রাইটেরিয়াটা মিট করতে পারবে। ঠিক আছে? তাহলে কি আমি রিভার্স ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার অ্যানোডে যে ফটো ইলেকট্রন এসে পৌঁছাচ্ছে তাদের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কি হবে? রিভার্স ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে ফটো কারেন্ট কি হবে? কমবে। কমবে। হয়ে গেল, সিম্পল ব্যাপার। কে বুঝতে পারলে না বলো? with increasing reverse voltage Vs, photocurrent will decrease. তাহলে এই করতে করতে একটা ভোল্টেজ আসবে, একটা ভোল্টেজ আসবে, তোমার কাইনেটিক এনার্জিটা তো ম্যাক্সিমাম কি কে ম্যাক্স হতে পারে। তাহলে এই করতে করতে একটা সময় আসবে যখন তোমার এই যে ইভিএস কাটটা তোমার কে ম্যাক্সের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে কি ম্যাক্সিমাম এনার্জি নিয়ে যে ইলেকট্রনটা বেরোবে সেও আর পৌঁছতে পারবে না। তার মানে এই যে ভোল্টেজটাতে এই যে ভি কাট অফ বা ভিএস ওটা লেখা হয়, ভিএস কাট অফ যেটা, এই যে ভোল্টেজটাতে কিন্তু কোনো ইলেকট্রনই আর তোমার ওই দিকের প্লেটে যেতে পারবে না। এই কাট অফ ভোল্টেজের ডেফিনেশনটাও আসে। ঠিক আছে, তাহলে কাট অফ ভোল্টেজটা বোঝা গেল কি বলো? কাট অফ ভোল্টেজটা বোঝা গেল কি বলো? এখানে যেটা হচ্ছিল আমাদের যে আমরা ভোল্টেজটাকে রিভার্স করেছিলাম, তার জন্য সমস্ত ইলেকট্রন আমার ক্যাথোড থেকে অ্যানোডে আসতে পারছিল না, কিছু পাচ্ছিল, তাদের এনার্জি বেশি ছিল, তারা ওয়ার্ক ডান এটাকে এই ভোল্টেজটাকে ক্রস করে আসতে পারছিল, সবাই পাচ্ছিল না। কিন্তু যেমন যেমন আমি এই ভোল্টেজটাকে আরও বাড়িয়ে দিচ্ছি, রিভার্স ভোল্টেজটাকে, তত কী হচ্ছে, তত আরও বেশি ইলেকট্রন আর এদিকে পৌঁছতে পারছে না। কেউ হয়তো এই অবধি এসে এরমভাবে ফিরে যাবে, কেউ এই পর্যন্ত এসে এইভাবে ফিরে যাবে, সবাই আর এই প্লেটে পৌঁছতে পারছে না। তাহলে এটাকে বাড়াতে বাড়াতে যত বাড়াচ্ছি ইলেকট্রন যারা এদিকে পৌঁছাচ্ছিল তাদের সংখ্যা কমছে। এই করতে করতে একটা সময় কি দেখা যাবে যে একদম কারেন্টটা কমে গেছে বা ইলেকট্রনের এদিকে আর পৌঁছতেই পারছে না। তাহলে সেই ভোল্টেজটাতে আমরা কি বলতে পারি? সেই ভোল্টেজটাতে আমার এই যে রিকোয়ার্ড এনার্জি টু ক্রস দ্য ভিএস ভোল্টেজ, এই রিকোয়ার্ড এনার্জি যেটা ইভিএস, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য কে ম্যাক্স হয়ে যাবে। ম্যাক্সিমাম পসিবল যে কাইনেটিক এনার্জিটা নিয়ে ইলেকট্রন এখান থেকে বেরোতে পারে সেই এনার্জির সঙ্গে যদি আমার রিকোয়ার্ড এনার্জি সমান হয়ে যায়, তাহলে ওই ভোল্টেজে আমার আর কোনো ইলেকট্রন এখানে পৌঁছতে পারবে না, ওই ভোল্টেজে আমার এখানে কারেন্ট বন্ধ হয়ে যাবে। তাহলে সেই ভোল্টেজটাকে আমরা বলবো কাট অফ ভোল্টেজ। ঠিক আছে, কাট অফ ভোল্টেজ বলেছে কী নাম দিয়েছে? কাট অফ ভোল্টেজ নয়, স্টপিং পোটেনশিয়াল, এটার নাম স্টপিং পোটেনশিয়াল। সরি, এটা কাট অফটা সাধারণত এতে থাকে, এটার নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল দিয়েছে। কাট অফটা ট্রানজিস্টারে থাকে, এটা কাট অফ নয়, স্টপিং পোটেনশিয়াল।
স্টপিং পোটেনশিয়াল বা স্টপিং ভোল্টেজ বলা উচিত, কাট অফ না, এটার নাম স্টপিং পোটেনশিয়াল। এটা হচ্ছে এটার নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এটা কিন্তু জিজ্ঞেস করে যে হোয়াট ইজ স্টপিং পোটেনশিয়াল, বা এর থেকে অঙ্ক দেয় দেখবে, ঠিক আছে। যাই, আচ্ছা স্টপিং পোটেনশিয়ালটা তাহলে বোঝা গেল। এবারে তুমি ওই এর কার্ভ দেখে নাও, ফটো কারেন্টের একটা কার্ভ আছে, দেখলেই তুমি বুঝতে পারবে ফটো কারেন্টের ভিএস এর সঙ্গে, মানে ভির সঙ্গে ফটো কারেন্টের একটা কার্ভ আছে, সেই কার্ভটা কেমন হবে। কার্ভটা খুব সোজা, অ্যাপ্লাইড যে ভোল্টেজটা তার সঙ্গে ফটো কারেন্টের কার্ভটা খানিকটা হয় এরকম, এরকম একটা কার্ভ হয়। এইভাবে বইতে ছবিটা দেখো, এইভাবে গিয়ে এরকম হয়ে যায়, ঠিক আছে। তারপরে এই গিয়ে আরেকটা অন্য ইন্টেন্সিটির জন্য এরকম হয়ে যায়, আলাদা আলাদা ইন্টেন্সিটি। আমি বলে দিচ্ছি জিনিসটা কী হচ্ছে। এটার ইন্টেন্সিটি সব থেকে কম, এটার ইন্টেন্সিটি আরও বেশি। এটা হচ্ছে ইন্টেন্সিটি, হ্যাঁ, এটা কিন্তু কারেন্ট নয়, কারেন্ট হচ্ছে এদিকে কারেন্ট, এটা হচ্ছে ফটো কারেন্ট, এগুলো ইন্টেন্সিটি বোঝাচ্ছে। এটা এরকম আছে। আর এই যে পয়েন্টটা দেখো, এই দিকটা হচ্ছে ভিটা আমার ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ড এখানে লেখা উচিত না, আমি জাস্ট ফরওয়ার্ড, এটা রিভার্স আছে। রিভার্স মানে ওই যে বাইরের এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এইটা কিন্তু স্টপিং পোটেনশিয়াল। আর এখানে হচ্ছে ভি ইকুয়াল টু 0, এটাকে রিভার্স করে দেওয়া হয়েছে। তাহলে একটা কার্ভে তোমার ওই যে ফটো কারেন্টের অ্যাপ্লাইড ভির সঙ্গে যে কার্ভ, সেই কার্ভটা এরকম দেখতে হয়, এটা বইতে আছে দেখবে। এটা ডিফারেন্ট ইন্টেন্সিটির জন্য, এখানে ইন্টেন্সিটিটা এইভাবে চেঞ্জ হচ্ছে। ইন্টেন্সিটি যত বাড়ছে, আমার স্যাচুরেশন কারেন্ট যেটা, যেখান থেকে কারেন্টটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, ফটো কারেন্ট যেটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে। তার কারণ কি? সেটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সমস্ত ইলেকট্রন পৌঁছাচ্ছে, সমস্ত ইলেকট্রন আমার ওই দিকের প্লেটে পৌঁছাচ্ছে। এবং এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে একটা স্পেসিফিক ভোল্টেজে এটা স্যাচুরেশন কেন হচ্ছে, স্যাচুরেশন কেন হচ্ছে, ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে কারেন্টটা বেড়ে যাচ্ছে না কেন? তার কারণ ওই যে আমরা যেটা বলছিলাম না, যে এখানে আমাদের সাপোজ ওই যে ফোটনটা এসে পড়লে আমার 1010 ইলেকট্রন বেরোচ্ছে, তা আমার একটা সময়ে একটা ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি বাড়ছে মানে কী হচ্ছে, সেটা কোথায় লিখলাম? আচ্ছা এখানে লিখেছি। ইন্টেন্সিটি বাড়ছে মানে কি, লাইটের ইন্টেন্সিটি বাড়া মানে কি, ইন্টেন্সিটি মানে কি, এনার্জি, মানে একটা কোনো জায়গা থেকে একটা এনার্জি আসছে, এনার্জি পার ইউনিট এরিয়া, পার ইউনিট সেকেন্ড। তাহলে না, ইন্টেন্সিটি একটা ফিক্সড ইন্টেন্সিটিতে কী হচ্ছে, এইচ নিউ, তো ফোটনের একটা ফোটনের এনার্জি, তাহলে ইন্টেন্সিটি একটা ফিক্সড এনার্জিতে কী হবে, এখানে ধরো 20,000 ফোটন এসে পড়ছে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে 20,000 ফোটন এসে পড়ছে, প্রত্যেকটা এনার্জি এইচ নিউ করে, তাদের যা এনার্জি, মানে তাদের যা ইন্টেন্সিটি হবে, এখানে 20,000 ফোটনের জায়গায় যদি আমি 40,000 ফোটন ধরে নিই, তাহলে সেকেন্ড সোর্সের ইন্টেন্সিটি আমার ডবল হয়ে যাবে। তাহলে 20,000 ফোটনের মধ্যে 10,000 ফোটন যদি 10,000টা ইলেকট্রনকে বার করতে পারে, তাহলে 40,000-এর মধ্যে কী হবে, 20,000 ফোটন 20,000 ইলেকট্রনকে বার করতে পারবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি টেন্টেটিভ, যে এখানে 20,000 ফোটন এসে পড়লো, 20,000 ফোটন পড়লে 10,000 ইলেকট্রন বেরোয়, তাহলে 40,000 ফোটন পড়লে 20,000 ইলেকট্রন বেরোবে। তাহলে 20,000 ইলেকট্রন বেরোনো মানে কি, স্যাচুরেশন যে কারেন্টটা সেটা ডবল হয়ে যাবে। স্যাচুরেশন কারেন্ট কখন হবে, যখন তুমি এদিকে সাফিসিয়েন্টলি লার্জ ভোল্টেজ দেবে, যে ইলেকট্রন এখানে বাইরে দেখা দিয়েছে সবাইকে টেনে নেবে। তাহলে এবারে এখানে ভিএসটাকে আমি পজিটিভে আরও বাড়ালে কারেন্টটা বাড়বে না কেন, না যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে একটা ইনস্ট্যান্টে সবাইকে যদি আমি টেনে নিই, তাহলে কারেন্টটা তো আমি তার থেকে বেশি বাড়াতে পারবো না। এই কথাটা বোঝা গেল কি বলো, স্যাচুরেশন কারেন্টের কথাটা বোঝা গেল কি বলো?
এই ব্রেক দেবো এবার, এটা বোঝা গেছে কি বলো? হুম। আচ্ছা, এই কার্ভটাও ইম্পর্টেন্ট, এই কার্ভটা কিন্তু আঁকতে টাকতে দেয়, বুঝলে তো? আচ্ছা, আরেকটা কার্ভ আছে, সেটা হচ্ছে যে সেই কার্ভটা হচ্ছে এইটার কার্ভ হবে। আচ্ছা, এখানে যেটা আমরা করেছিলাম, এখানে আমি জানি না তোমরা কারা মোবাইল দেখছো কারা এতে দেখছো, তো যাই হোক, এই যে কেম্যাক্সের যেটা করেছিলাম, কেম্যাক্সের এই যে যেটা লিখেছিলাম, এই যে জিনিসটা, এই ইকুয়েশনটার সঙ্গে যদি এই ইকুয়েশনটাকে আমি একটু মেলাই, তাহলে এই ইকুয়েশনটার সঙ্গে যদি আমি এই ইকুয়েশনটা মেলাই, তাহলে আমি কি দেখেছি না, কেম্যাক্স ইকুয়াল টু আমি ই ভি স্টপিং পটেনশিয়াল লিখতে পারি। তাহলে এখানে যদি তুমি সেটা লেখো, এই ইকুয়েশনটাতে যদি তুমি সেটা লেখো, তাহলে কি হবে? ই ইন্টু ভি স্টপিং পটেনশিয়াল যদি লিখি, ইকুয়াল টু এইচ নিউ 1/λ মাইনাস 1/λ0 হবে। এখান থেকে যদি আমি এটাকে একটু ইয়ে করে দিই, এইচ সি তো। হ্যাঁ সরি, এইচ সি, হ্যাঁ, তাহলে ভি স্টপিং পটেনশিয়াল ইকুয়াল টু এইচ সি বাই ই ইন্টু 1/λ, আমি ভেঙে নিচ্ছি, মাইনাস এইচ সি বাই, কী আছে না, এসি চলছে না, λ0 ই মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে ভেঙে নিই, এখানে তোমার ভিএস ইকুয়াল টু, আমাদের এখানে এটা এ বি ধরে নিচ্ছে, এ বি ধরে নিলে অসুবিধা হবে? অসুবিধাই কী হবে, A1 ধরে নিই, A1 ইকুয়াল টু 1/λ মাইনাস এটাকে, আচ্ছা ওইভাবে না ধরে আমি একটা কাজ করি না, এটাকে এম ধরি, স্লোপ হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, হয়তো এম, আর এটা হচ্ছে আমার সি ধরে বা C1 ধরে। তাহলে এই যে ইকুয়েশনটা, দিস ইকুয়েশন ইজ কম্পারেবল টু দিস ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। দেখো, এটার সঙ্গে কম্পারেবল বলা যাবে। এখানে তোমার এইচ একটা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি ইজ ভেলোসিটি অফ লাইট, ই ইজ ইলেকট্রন চার্জ, λ0 ইজ ফিক্স ফর দ্য স্পেসিফিক মেটেরিয়াল, কারণ λ0 কোত্থেকে এসছে, ওয়ার্ক ফাংশন থেকে, তাহলে দিস পার্ট ইজ কনস্ট্যান্ট, C1 ইজ কনস্ট্যান্ট। তোমার এই যে এইচ সি বাই ল্যামডা যে পার্টটা, এইচ সি বাই ই যে পার্টটা, এটাকে আমরা এম ধরে নিলাম। তাহলে এখানে ভ্যারিয়েবল কী কী আছে? ভ্যারিয়েবলটা হচ্ছে আমার ইনসিডেন্ট লাইটের যে ল্যামডা, তার সঙ্গে ভি স্টপিং পোটেনশিয়ালটা ভ্যারিয়েবল। তাহলে ভি স্টপিং পোটেনশিয়ালকে, এখানটা ভালো করে শোনো, ভি স্টপিং পোটেনশিয়ালকে যদি আমি 1/λ সঙ্গে প্লট করি, কেমন দেখতে হবে? স্লোপটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো দেখি? ভি স্টপিং পোটেনশিয়ালকে যদি আমি 1/λ সঙ্গে প্লট করি, পজিটিভ হবে। পজিটিভ হবে। তাহলে জিনিসটা দেখতে হবে কেমন? মানে ওই সাইড থেকে লাইনটা আসবে, মাইনাস এক্স অ্যাক্সিস থেকে। এখানে মাইনাস ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এটা ভি স্টপিং, হ্যাঁ মাইনাস ওয়াই থেকে আসবে, এটা ভি স্টপিং, আর এই দিকে হচ্ছে আমার 1/λ, এইটার সঙ্গে আমি প্লট করছি। তাহলে তুমি এখানে খুব সহজ, তুমি এখানে কী ধরে নেবে, যে স্টপিং পোটেনশিয়ালটাকে যদি আমি তোমার ইয়ে করি, বা 1/λটাকে যদি আমি 0 ধরি, তাহলে স্টপিং পোটেনশিয়াল তোমার নেগেটিভে চলে যায়, এবং স্টপিং পোটেনশিয়াল নেগেটিভে হয় আমি জানি। মানে আমার এই জিনিসটাকে যদি আমি 0 বসাই, এটাকে 0 বসালে ভি স্টপিং ইজ ইকুয়াল টু মাইনাস C1 আসছে তো। তাহলে আলাদা আলাদা মেটেরিয়ালের ক্ষেত্রে কার্ভগুলো আমাদের এরকম হবে, এখান থেকে শুরু হবে হয়ে এই হবে কার্ভ, এই হবে, একটু মোটা পেন, বেশি মোটা নিলে আবার খাপটা করতে হয়ে যাবে, যাই হোক। তাহলে এখান থেকে শুরু করলে আবার এই হবে। তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা মেটাল, এগুলো আলাদা আলাদা মেটাল,
এটার তোমার, এটা হচ্ছে তোমার কি মেটেরিয়াল 1, এখানে এম লিখলে আমার অন্য জিনিস বুঝিয়ে যাবে। এটার হচ্ছে তোমার C1, এটার জন্য হচ্ছে C2, ঠিক আছে? আলাদা আলাদা মেটেরিয়াল, আলাদা আলাদা মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা কার্ভ হবে, কেননা তাদের স্টপিং পোটেনশিয়ালগুলো আলাদা আলাদা হবে। এটা C0, এই কথাটা বোঝাচ্ছি কি বলো, ভি স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে 1/λ কার্ভও দিতে পারে, এখান থেকে নানা রকম কোয়েশ্চনও দিতে পারে, ঠিক আছে? এখানে C0 হচ্ছে এটা, তোমার C1 যেটা সেটা হচ্ছে এটা, যেটা আমাদের C2 সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এবারে এখানে আমরা কি করব, এখানে দেখো আমার এক্সপেরিমেন্টে আমরা কি করি, এই এক্সপেরিমেন্টটাতে যেটা আমাদের করা হয়, যে সেটআপটা নিয়ে আমরা শুরু করেছিলাম, এই এক্সপেরিমেন্টে তোমাকে বিভিন্ন সোর্স দেওয়া হবে, যে ধরো 10 রকমের ল্যাম্বডা দিয়ে দিলে, তা 10টা ল্যাম্বডা দিয়ে তাদের জন্য তুমি ভোল্টেজটাকে রিভার্স করে তার জন্য তোমার 10টা ভিএস বেরোবে। তাহলে 10টা ল্যাম্বডার 1/λ আর ভিএসকে প্লট করলে তোমার এইরকম একটা কার্ভ বেরোবে ফর এ স্পেসিফিক মেটেরিয়াল, কোনো একটা কার্ভ বেরোবে, এই কার্ভটা বা, এবং এই কার্ভগুলো নিজেদের মধ্যে প্রত্যেকে প্যারালাল। তার কারণ দেখো এই কার্ভটা কোথা থেকে এলো, এই কার্ভটা এলো এখান থেকে, এই যে ইকুয়েশনটা থেকে এসছে, কার্ভটা এসছে এই ইকুয়েশন থেকে। তাহলে এই ইকুয়েশনে কিন্তু তোমার এই ইকুয়েশনটা থেকে কার্ভগুলো এসছে। এই ইকুয়েশনে যদি আমি মেটেরিয়ালটাকে চেঞ্জ করি, ফর ডিফারেন্ট মেটেরিয়াল, কন্ডাক্টর বলো আর মেটাল বলো না, ফর ডিফারেন্ট মেটাল তোমার এই যে কোনটা ডিফারেন্ট, Hc/λ0E এটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? দিস পার্ট ইজ ডিফারেন্ট। তাহলে অ্যাজ দিস পার্ট ইজ ডিফারেন্ট মানে কি, সিটা চেঞ্জ হবে, আলাদা আলাদা মেটালের জন্য সিটা চেঞ্জ হবে। তাহলে আলাদা আলাদা মেটাল নিয়েও যদি তুমি একই এক্সপেরিমেন্ট করো ল্যাম্বডাটাকে চেঞ্জ করে করে, তাহলে তুমি সেই এক্সপেরিমেন্টে এরকম প্যারালাল লাইন্স পাবে, ঠিক আছে? তাহলে এবারে এখানে একটা কথা হচ্ছে, তুমি যদি এটাকে প্লট করে ফেলো, তাহলে এই লাইন্সের থেকে তুমি যে কোনো একটা জায়গায় স্লোপ বার করতে পারবে। তাহলে এই যে ভি স্টপিংয়ের সঙ্গে 1/λ কার্ভের যে স্লোপ, সেই স্লোপটা কত, সেই স্লোপটা হচ্ছে এইটা, এই জিনিসটা Hc/E, ঠিক আছে? তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে যদি তুমি স্লোপটা বার করে নিতে পারো, এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে স্লোপ তুমি পেয়ে গেলে, নোন ফ্রম এক্সপেরিমেন্ট, এটা পেয়ে গেলে সি আমরা জানি, যদি সি আমরা জানি, সি নোন, ই নোন, ইও নোন, তার মানে এখান থেকে কি ক্যালকুলেট করা যাবে, এখান থেকে এইচ ক্যান বি ডেরাইভড। তার মানে এই যে তোমার আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টের যে ভি স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে 1/λ যে কার, তার থেকে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুও ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? PLANCK বলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এক্সপেরিমেন্টাল ডেরিভেশন, ঠিক আছে? তাহলে এই কার্ভটা তোমাকে আঁকতে দিতে পারে বিভিন্ন মেটালের জন্য, এই কার্ভটা আঁকতে দিতে পারে, এটা দেওয়ার চান্স আছে। এখান থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন বলতে পারে, যে এই দিকের কোনটার মানে এখানে স্টপিং পোটেনশিয়াল কোনটা, এখানে তুমি বিভিন্ন কার্ভ দিয়ে তোমাকে এর স্টপিং পোটেনশিয়াল, যেমন এই যে 3টে কার্ভ ধরো দিয়ে দিল, 3টে কার্ভ দিয়ে তার মানে কি এখানে স্টপিং পোটেনশিয়াল সব থেকে কার বেশি হবে, সব থেকে তোমার কার বেশি হবে বলো, সব থেকে স্টপিং পোটেনশিয়াল বেশি হবে যেটা আমার এইটা, মানে এই যে C2 যে করেসপন্ডিং কার্ভটা, তার স্টপিং পোটেনশিয়াল ম্যাক্সিমাম। এখান থেকে নানা রকমের প্রশ্ন দেওয়া যায় MCQ, বুঝলে? তো যাই হোক, ফটো ইলেকট্রিক এফেক্ট মোটামুটি এই। আর ফটো ইলেকট্রিক এফেক্টের সিগনিফিকেন্সটা তো আমি বললাম, যে এখান থেকে প্রথম জানা যায় যে লাইটের একটা পার্টিকেল প্রপার্টি আছে, এবং সেটা জানার পরে দুনিয়া তোলপাড় হয়ে গেছে। এর থেকে এর পরের স্টেপ, ফটো ইলেকট্রিকের পরের স্টেপ হচ্ছে তোমার, যেমন আমি একটু জাস্ট বলে রাখি,
যে ফটো ইলেকট্রিকে কী জানা গেল, ফটো ইলেকট্রিকে যেমন জানা গেল যে তোমার লাইট, মানে লাইট যেটাকে আমরা ওয়েভ বলে ভাবতাম, তার একটা পার্টিকেল প্রপার্টি আছে। সেই জন্য এখান থেকে আবার কিছু কিছু লোকজনের মাথায় এলো যে তাহলে যেগুলো পার্টিকেল, ভালো করে কথাটা শোনো, যে এখানে লাইটের জানা গেল, এতদিন আমরা ভাবতাম যে লাইট ইজ এ ওয়েভ, কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে জানা গেল যে লাইট অলসো হ্যাজ এ পার্টিকেল প্রপার্টি। এইখান থেকে কিছু কিছু লোকের মাথায় স্ট্রাইক করলো, তাহলে যেগুলো পার্টিকেল, যাদেরকে আমরা পার্টিকেল বলে জানি, তাদেরও একটা ওয়েভ প্রপার্টি থাকতে পারে। কথাটা শোনো মন দিয়ে। লাইটকে ওয়েভ বলে জানতাম, ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে ফার্স্ট লোকে জানতে পারলো লাইটের একটা পার্টিকেল প্রপার্টি আছে, পার্টিকেল নেচার আছে। সেইখান থেকে আবার কিছু লোক ভাবনা চিন্তা আরম্ভ করে দিল, তাহলে যাদেরকে আমরা পার্টিকেল বলে ভাবি তাদেরও একটা ওয়েভ নেচার আছে। সেখান থেকে ফার্স্ট শুরু হয়ে গেল তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এবং সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের নতুন একটা, মানে কি বলবো, নতুন একটা সাবজেক্টের পুরো হরাইজন খুলে গেল, লোকজন চিন্তাভাবনাগুলো অন্যভাবে করতে লাগলো। ঠিক আছে, এই হচ্ছে তোমার গল্প। এবারে পার্টিকেলের যে ওয়েভ প্রপার্টি আছে সেগুলোর এক্সপেরিমেন্ট তোমাদের নেই, আমি জাস্ট একটু ওপর বলে রাখছি। যদি ইন্টারফারেন্সটা পড়া হয়ে গিয়ে থাকতো তাহলে খুব সুন্দর চট করে বুঝে যেতে। যেমন ওই ডবল সিট এক্সপেরিমেন্টে যেমন দুটো লাইটের সোর্স নিয়ে যেমন আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাই, তেমনি ওই ডবল সিট এক্সপেরিমেন্টের মতো ইলেকট্রন যদি নেওয়া হয়, সিটের মধ্যে দিয়ে ইলেকট্রনকে পাস করিয়েও দেখা যায় যে ইন্টারফারেন্স প্যাটার্নের মতো প্যাটার্ন আসছে। সেইখান থেকে প্রথম বোঝা যায় যে আবার ওই ইলেকট্রন যেটা পার্টিকেল আমরা জানতাম, ইলেকট্রনেরও একটা ওয়েভ পার্টিকেল আছে, এই ওয়েভ প্রপার্টি আছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ওইগুলোকে, ওই যে ম্যাটার ওয়েভ, এইসব নানা রকম জিনিসপত্র থাকে, তোমাদের কেমিস্ট্রিতে হয়তো তোমরা ইউজ করেছো, P=H/λ ইউজ করেছো। এই যে ম্যাটার ওয়েভের কনসেপ্টটা, যে একটা ম্যাটার দ্যাট ইজ অলসো এ ওয়েভ, এই কনসেপ্টটাও কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট আসার পরে লোকের মাথায় এসছে। সেই জন্য ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে একটা ফিজিক্সের একটা মাইলস্টোন, এই কারণেই ওনাকে নোবেল দেওয়া হয়েছিল। এটার ক্যালকুলেশান হয়তো খুব ইজি, ক্যালকুলেশান কিছু নেই, কোনো কঠিন ডেরিভেশান এখানে তুমি দেখলে না, কিন্তু সিম্পল এক লাইনের ক্যালকুলেশান, কিন্তু এর যে মানে ভাবনা চিন্তাটা, মানে কনসেপ্ট যেটা, সেটা সাংঘাতিক, মানে তার একটা ইম্প্যাক্ট আছে, কারণ এখান থেকে নতুন সাবজেক্ট শুরু হয়ে গেছে। ঠিক আছে, ম্যাটার ওয়েভের কনসেপ্ট এসছে। আরও একটু সামান্য জিনিস আমি বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে যে ধরো এই যে তোমাদের এটাও হয়তো তুমি শুনে থাকবে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, মানে যে এক্সপেরিমেন্টে ওয়েভ প্রপার্টি দেখা যায় কোনো একটা জিনিসের, সেটা লাইট হোক বা পার্টিকেল হোক, সেই এক্সপেরিমেন্টে কোনো দিন পার্টিকেল প্রপার্টি, মানে সেই এক্সপেরিমেন্ট দিয়ে তুমি কোনো দিন পার্টিকেল প্রপার্টি দেখতে পাবে না। যে এক্সপেরিমেন্টে তুমি ওয়েভ প্রপার্টি দেখতে পাবে, সেই এক্সপেরিমেন্ট দিয়ে তুমি পার্টিকেল প্রপার্টি কখনো দেখতে পাবে না। আর যে এক্সপেরিমেন্টে তুমি পার্টিকেল প্রপার্টি দেখতে পাবে, সেই এক্সপেরিমেন্ট দিয়ে তুমি কোনোদিন ওয়েভ প্রপার্টি দেখতে পাবে না। এ একটা অদ্ভুত মজা। ঠিক আছে, তো এইখান থেকে পুরো নতুন জিনিস শুরু হয়ে যায় কোয়ান্টাম মেকানিক্স। সে যখন কেউ যদি পড়ো তখন বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। স্যার আচ্ছা, ওই যে এইচ মিউ যেটা, ওটা তো সে ডি ব্রগলি করেছিল না? E=H নিউ হ্যাঁ, না, ডিবগলির তো হাইপোথিসিস আছে একটা, সেটা তো অন্য একটা আছে E=H মিউ, ওটা কে করেছে তাহলে? ওটা কে করেছে দেখতে হবে, ওটা প্ল্যাঙ্ক করেছে সম্ভবত। E=H নিউ ওটা কে এনেছে সেটা দেখতে হবে, কোন সাইন্টিস্ট এনেছে। ম্যাক্স প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক হ্যাঁ, এনেছে ওটা কি, তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইচটা। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, কিন্তু ওটা E=H নিউ ফার্স্ট কে বলেছে সেটা দেখতে হবে, ওটা নট শিওর। তো ফটো ইলেকট্রিক এফেক্ট একটু একটু বোঝা গেল কি, কিছুই না। ফটো ইলেকট্রিক এফেক্টের মেন, মানে আমি যদি এক লাইনে বলতে হয়, এক লাইনে বললে কি বলবে, যে সাফিসিয়েন্ট এনার্জির ফোটন যদি এসে পড়ে মেটালে, তাহলে ইলেকট্রন বেরোবে, নাহলে ইলেকট্রন বেরোবে না, ব্যাস। ঠিক আছে, আর এখান থেকে ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে লাইট যে পার্টিকেল, সেটা কি করে বোঝা যাচ্ছে, সেটা এই কারণে বোঝা যাচ্ছে, এইখানটা একটু শুনে নাও। সেটা হচ্ছে যদি লাইট ওয়েভ হতো, দেখো যদি লাইটের ওয়েভের, মানে ওয়েভ হিসাবে আমরা ধরতাম, তাহলে ওয়েভ মানে কি, একটা কন্টিনিউয়াস ব্যাপার। একটা ওয়েভ, তার তো একটা লেন্থ থাকবে, ভালো করে ব্যাপারটা শোনো। একটা ওয়েভ, তার তো একটা লেন্থ থাকবে, তাহলে তার যদি একটা লেন্থ থাকে, কে রে ভাই 10টার সময়
10:30-এর সময় নাকি ছেড়ে গেছিলাম। তো যাই হোক, একটা ওয়েভের তো একটা লেন্থ থাকবে। তাহলে আমরা কি দেখছি, আমাদের মেটালে একটা মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্ট আছে। তাহলে এখানে যদি লাইট ওয়েভের মতো বিহেভ করতো তাহলে কি হতো, এখানে মেটালের মধ্যে ইলেকট্রন চুপ করে ওয়েট করতে পারতো। তাহলে ইলেকট্রনটা চুপ করে ওয়েট করে অনেকটা সময় ধরে এনার্জিটা খানিকটা অ্যাবজর্ব করে নিয়ে ইলেকট্রন বেরিয়ে আসতে পারতো। তাহলে যদি এখানে ওয়েভ প্রপার্টিটা ডমিনেটিং হতো, বা ওয়েভ প্রপার্টি মানে লাইট যদি শুধুই ওয়েভ হতো, তাহলে কিন্তু তুমি ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে কোনো মিনিমাম ফ্রিকোয়েন্সির কোনো ব্যাপার থাকতো না। কোনো মিনিমাম ফ্রিকোয়েন্সিতে ফটো ইলেকট্রিক এফেক্ট শুরু হবে এরকম কিছু কিন্তু থাকতো না। তুমি যে ফ্রিকোয়েন্সির ফটোনই ফেলো না কেন, ওর যে যতটা এনার্জি লাগবে সেই এনার্জিটা অনেকক্ষণ ধরে ইলেকট্রনটা বসে বসে কালেক্ট করে বেরিয়ে আসতে পারত। মানে সমস্ত ফ্রিকোয়েন্সিতেই ফটো ইলেকট্রিক এফেক্ট দেখা যেতে পারত যদি লাইট শুধুমাত্র ওয়েভ হতো। এবার শুধুমাত্র যেহেতু ওয়েভ নয়, এখানে যেহেতু পার্টিকেল নেচারটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কী হয়, পার্টিকেলের ক্ষেত্রে কী হয়, ইলেকট্রন একটা পার্টিকেল, ফোটন একটা পার্টিকেল, এসে একদম দাম মানে ডাইরেক্ট ধাক্কা মারবে। ডাইরেক্ট ধাক্কা মারলে ওই ইলেকট্রনটার এক জায়গায় থাকছে না, তাহলে ওই ইনস্ট্যান্টেই ও যা এনার্জি নেওয়ার নিয়ে নেবে। এবার সেই এনার্জি নিয়ে ও হয় বেরোবে, নাহলে আরও ফার্দার কলিশন করে বেরোবে, নাহলে বেরোবে না। মানে পুরো ঘটনাটাই ইনস্ট্যান্টিনিয়াস হয়েছে। তাহলে সেই জন্য এখান থেকে বোঝা গেল যে হ্যাঁ, লাইট ইজ এ পার্টিকেল অলসো। ঠিক আছে, এই হচ্ছে স্যার দুটো প্রশ্ন। হ্যাঁ বলো। যদি আমরা মানে অ্যানোডে লাইট রে ফেলি তাহলে কি হবে? অ্যানোডের লাইট রে ফেললে কী হবে, অ্যানোডের মেটেরিয়াল যদি একই হয় তাহলে এদিকে যাবে। তোমার অ্যানোডে লাইট রে ফেলবে কখন, ভোল্টেজটা ফরওয়ার্ড না রিভার্সে থাকলে? রিভার্স। এটা নর্মাল ফরওয়ার্ডে। হ্যাঁ, তা ফরওয়ার্ডে থাকলে ফরওয়ার্ডটা রিভার্সের মতো কাজ করবে। তোমার তো এই প্লেটের ব্যাপারটা, এটা তো আর কিছুই না। তুমি যদি ভোল্টেজটা ফরওয়ার্ডে রেখে যদি লাইটটা অ্যানোডে ফেলো, তখন তার মানে কি, এর রিভার্সে যেটা হচ্ছিল সেরকম দেখা যাবে যদি এটা একই মেটেরিয়াল হয়। আর যদি তুমি রিভার্সে রেখে এদিকে লাইট ফেলো, তাহলে ফরওয়ার্ডের মতো দেখতে পাবে। সেটা তো অন্য নতুন কিছু হবে না। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলো। আর একটা কোয়েশ্চেন, হ্যাঁ, বলছি যে মানে এত সূর্যের লাইট রেজ আসছে তো মানে বিভিন্ন মেটাল সারফেসে পড়ছে, তাহলে তো যে কোনো মেটাল সারফেসেই মানে হতে পারে, হ্যাঁ হতে পারে। মানে ইলেকট্রনস মানে উপরে থাকতেই পারে। হ্যাঁ পারে তো, তোমার ইলেকট্রন তো থাকতেই পারে। যদি যদি সেই মেটালের যদি মানে ওয়ার্ক ফাংশনটা ওই এনার্জির করেসপন্ডিং এনার্জি হয়, হুম। তাহলে তাহলে থাকতেই পারে। কিন্তু ওই ইলেকট্রন দিয়ে মানে তুমি তো কিছু কিছু মানে সবসময় যে মানে ওটা ফটো ইলেকট্রিক এফেক্ট হলো মানেই সেটাকে দিয়ে তুমি একটা কিছু ইউজফুল কিছু করতে পারবে, সেটা আবার ডিজাইনের দিকে চলে যাচ্ছে। সেটা সেরকম নয়। ফটো সেল যেটা, সোলার সেল যেটা, সেটার মেকানিজম পুরো আলাদা। সেটা যেটা ফটো সেল বা সোলার সেলে যেটা হয় সেটা আবার অন্য। সেটার জন্য আমাদের ডায়োড লাগবে। সেখানে সেখানে তোমার ইয়ে হয়, মানে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয় ফোটনের এনার্জিটা দিয়ে। সেটা অন্য জিনিস, সেটা আমাদের ডায়োড না পড়লে সেটা আমরা বুঝতে পারবো না সোলার সেলটায় কী থাকে। ঠিক আছে, আর বলো, কারো কিছু বক্তব্য আছে কিনা? ফটো তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট কেউ বাদ দেবে না। আমি দরকার হলে মঙ্গলবার দিন আরেকটা ক্লাস করে দেবো। ফটো ইলেকট্রিক এফেক্টের অঙ্ক টঙ্ক যা আছে করে ফেলো। ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ এ ভেরি ইজি চ্যাপ্টার। এর থেকে একদম ছাঁকা নাম্বার আসবে। ওই ইকুয়েশান লিখতে দেবে, ওর নাম্বার হয়ে যাবে। আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশান লেখো, এটা কি ওটা কি বলো, তোমার কেম্যাক্স কী, ওয়ার্ক ফাংশন কী, স্টপিং পোটেনশিয়াল কী, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কী, এইসব জিজ্ঞেস করো। স্যার, হ্যাঁ, তাহলে যখন স্পেস থেকে লাইটটা আসছে তখন ওটা ওয়েভের মতো বিহেভ করছে, তাই তো? না, দুটো দুটো প্রপার্টিই রয়েছে দুটো প্রপার্টি মানে, তাহলে তোমার। ওয়েভ প্রপার্টিটা কাজে লাগছে, তাই তো? সেটা না, ব্যাপারটা হচ্ছে যে তুমি কেমন এক্সপেরিমেন্ট, মানে তুমি ওটাকে কীরকম ধরনের মানে তুমি ওটাকে কীভাবে দেখছো তার ওপরে ওটা লাভ। তুমি হয় ওয়েভ প্রপার্টি নাহলে পার্টিকেল প্রপার্টি বুঝতে পারবে। তুমি যেটা আসছে তার মধ্যে দুটো জিনিসই রয়েছে। কথাটা ভালো করে বোঝো, যেটা আসছে তার মধ্যে দুটো প্রপার্টিই রয়েছে, কিন্তু তুমি ওটাকে কি এক্সপেরিমেন্ট দিয়ে বোঝার চেষ্টা করছো
সেটার ওপর ডিপেন্ড করে তুমি ওর একটা প্রপার্টি বুঝতে পারবে। বুঝতে পারছো কথাটা? তুমি যদি ওটাকে নিয়ে ওই ডবল সিটে ফেলো, ডবল সিটে ফেলে যদি ইয়ং ডবল সিটে দিয়ে যদি সেখানে দেখো, সেখানে তুমি পার্টিকেল প্রপার্টি বুঝতে পারবে না। সেখানে ওয়েভের ওখানে ইন্টারফারেন্স প্যাটার্ন হবে, সেখানে সেই এক্সপেরিমেন্টে তোমার মনে হবে লাইট তো ওয়েভ। আর ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে তুমি তুমি এই এক্সপেরিমেন্টে তুমি তোমার মনে হবে লাইট তো পার্টিকেল। কিন্তু লাইট দুটোই, ডিপেন্ডস অন দ্য এক্সপেরিমেন্ট, তুমি তাকে পার্টিকেল হিসাবে দেখবে না ওয়েভ হিসাবে দেখবে, সেটা এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করবে। আর লাইটটা স্পেস থেকে আসতে হবে তার কোনো মানে নেই, তুমি টর্চের আলোতেও একই, লাইট হওয়া নিয়েই কথা। লাইট যে এনার্জি, মানে লাইট এটা, এবার এটাকে, এটা লাইট লাইট বারবার আমরা বলছি ঠিক কথা, এটা লাইট না বলে এটাকে বলা উচিত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। লাইট কথাটা আবার খুব ভেগ একটা কথা, তার কারণ আমরা লাইট বলতে বুঝি যে আমরা যেটা দেখতে পাই 400 থেকে 700 ন্যানোমিটার, কিন্তু আমাদের বলা উচিত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মধ্যে হিট রেডিয়েশন, ভিজিবল রেঞ্জ, এক্স রে, গামা ফামা সব পড়ে যাবে। ঠিক আছে? না, আমার স্পেসে তো আসলে তোমার কোনো ইয়ে নেই কিছু, মানে তো স্পেসে নেই নেই, অসুবিধা কী আছে? তাহলে ওয়েভ কি করে আসবে, মানে এই পার্টিকেল কি করে হবে? ওরে বাবা, ওটাই তো মজা। তা তোমার তোমার একটা যদি পার্টিকেল হয়, তা পার্টিকেল, তুমি নিউটনস লতে কী জানো? আমি যদি সিম্পলভাবে বলি, তা স্পেসে কেউ নেই, পার্টিকেল আসতে পারবে না। তার উপরে তো উল্টো দিকে ফোর্স দেওয়ারও কেউ নেই, সে যেদিকে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল সেদিকেই যাবে। হুম। হ্যাঁ, অসুবিধে কী আছে? তোমার প্রশ্নটা কি? ঠিক আছে, বুঝে গেছি। না না, কিছুই বোঝোনি তুমি। তার কারণ এটা পুরোপুরি ভালো করে বুঝতে গেলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না পড়লে লাইট কী করে প্রোপাগেশন হচ্ছে বোঝা যাবে না, এত সোজা না। তোমার মনে হচ্ছে তুমি বুঝেছো, আমার মনে হচ্ছে আমি বুঝিয়েছি, কিন্তু আমরা কেউই কিছু বুঝিনি আর কেউই কিছু বোঝাতে পারিনি। লাইটের প্রোপাগেশনের মধ্যে অনেক ব্যাপার আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না পড়লে তুমি লাইটের প্রোপাগেশন পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে না। ইলেকট্রোম্যাগনেটিক প্রোপাগেশনে যেটা আমাদের ওই যে ম্যাগনেটিক ফিল্ডের আমরা যেটা করলাম না, এটা আবার ঘটে গেল কেন? ম্যাগনেটিক ফিল্ডের ওই যে যেটা ইয়ে করলাম, ইন্ডাকশান যেটা পড়লাম কিছুদিন আগে, ইন্ডাকশানে আমরা কি করলাম? ইন্ডাকশানে আমরা এরকম ইকুয়েশান লিখলাম তো, এপসাইলন ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল টি। এটার থেকে কি বোঝা যায়? এই ইকুয়েশানটা থেকে কি বোঝা যায়? ফ্লাক্স চেঞ্জ হলে ইএমএফ চেঞ্জিং বি ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, তাই তো? চেঞ্জিং বি ক্যান প্রডিউস ই, ঠিক আছে? এর রিভার্সটাও সত্যি, এটা অন্য এক্সপেরিমেন্ট থেকে আসে। চেঞ্জিং ই ক্যান প্রডিউস বি, ক্যান নয়, মানে প্রডিউস করে, এটা ক্যান কথাটা উড়িয়ে দেওয়া উচিত। মানে যদি কোনো জায়গায় কোনো একটা ভাবে বি যদি চেঞ্জ করতে থাকে, বি যদি টাইম ভ্যারিং বি হয়, সেখানে একটা ই দেখা যাবে, ইলেকট্রিক ফিল্ড দেখা যাবে। কেউ একা নয়, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কেউ একা নয়, এরা একটা আরেকটার সঙ্গে জড়িত। কোনো জায়গায় চেঞ্জিং ই হলে সেখানে আবার বি দেখা যাবে। সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক প্রোপাগেশন যেটা হয়, লাইট যদি এদিকে যায়, যদি এটা এস পয়েন্টিং ভেক্টর যেটা আমি বললাম, তার ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা, ইলেকট্রিক ফিল্ডটা যদি এদিকে থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে থাকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে থাকে, এবং এখানে কি হয়, এটা প্রোগ্রেসিভ ওয়েভের মতো ইলেকট্রিক ফিল্ডটা এই প্লেনে চেঞ্জ হতে হতে যায়। ইলেকট্রিক ফিল্ডটা এই প্লেনে টাইম ভ্যারিং থাকে। আমি জাস্ট একটু ওপর বলে রাখছি, এটা যা শুনে রাখো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি কোনো দিন ডিটেলসে পড়ো তখন বুঝবে। এই প্লেনে ইলেকট্রিক ফিল্ডটা, মানে লাইটের প্রোপাগেশন হচ্ছে এদিকে, এটা হচ্ছে প্রোপাগেশন ডিরেকশন, কিন্তু সামনে। প্রোপাগেশন ডিরেকশন সামনের দিকে। আর এখানে আমাদের যে বিটা,
ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা এর সঙ্গে পারপেন্ডিকুলারভাবে থাকে। এটা 3D ছবি। তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনটা হয় এদিকে, ঠিক আছে? এবার দুটো জিনিস, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, দুটো মিলিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এখানে একটা ইকুয়েশন ভ্যালিড থাকে যে আমাদের এই যে এস যেটা পয়েন্টিং ভেক্টর, এস ইকুয়াল টু ই ক্রস এইচ। এইচটা হচ্ছে আমাদের কি, সেই বির যে মিউ জিরো এইচ, সেই এইচ এটা হয়, ইটা এদিকে। এবারে কথাটা হচ্ছে, তুমি দেখো এখানে খুব সিম্পলভাবে বুঝতে হলে দেখো, আমার এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন হচ্ছে মানে কি, এই যে ইটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে ই কিন্তু চেঞ্জ হচ্ছে, ইজ চেঞ্জিং উইথ টাইম, ঠিক আছে? সিমিলারলি বি ইজ অলসো চেঞ্জিং উইথ টাইম। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে এরকম একটা ব্যাপার যে তার মধ্যে একটা চেঞ্জিং ই আছে, একটা চেঞ্জিং বি আছে। এবার এই চেঞ্জিং ইটা বিটাকে তৈরি করছে, আর চেঞ্জিং বিটা ইটাকে তৈরি করছে। এইভাবে লাইট মানে যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা এই কারণের জন্য এর কোনো মিডিয়াম লাগে না। ই বিকে তৈরি করছে, চেঞ্জিং ইর জন্য বি তৈরি হচ্ছে, আবার সেই চেঞ্জিং বির জন্য ই তৈরি হচ্ছে। এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মেন ফান্ডা, যদি আমাকে এক লাইনে বলতে হয়। এবার এগুলো যে সত্যি সত্যি হচ্ছে, প্রত্যেকটা যে টাইম ভ্যারিং, এর এক্স্যাক্ট ক্যালকুলেশান তোমার করতে গেলে তোমাকে ইএম থিওরি পড়তে হবে। এখন আপাতত এইটুকু জানলেই হবে। আপাতত তুমি এইটুকুই জানো যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড, সিমিলারলি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড অলসো প্রডিউসেস ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কী হয়, যেটা আমাদের প্রপাগেশন ডিরেকশান, যেদিকে লাইট যাচ্ছে সেই ডিরেকশানের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে ই থাকে আর বি থাকে। সেখানে ইটাও সাইনোসয়েডালি চেঞ্জ হয়, বিটাও সাইনোসয়েডালি চেঞ্জ হয়, মানে সাইন কার্ভ অনুযায়ী চেঞ্জ হয়, দুটোই প্রোগ্রেসিভ ওয়েভ। তাহলে সেই চেঞ্জিং ইর জন্য বি তৈরি হয়, আর চেঞ্জিং বির জন্য ই তৈরি হয়। এই জন্য ওরা একসঙ্গে থাকবে, আলাদা আলাদা থাকবে না। এবং এই কারণের জন্যই একে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হচ্ছে। আর এই কারণের জন্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশনের জন্য কোনো মিডিয়ামের দরকার নেই, ঠিক আছে? এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে ছবিটা আঁকা হয়েছে, এই যে ছবিটা আঁকা হয়েছে, এখানে কিন্তু ওয়েভ নেচারটাই দেখা যাচ্ছে, এখানে কিন্তু ওয়েভ নেচারটাই দেখা যাচ্ছে। এবং তুমি ওয়েভের যা যা হয়, ইন্টারফারেন্স হেন তেন, সেগুলো তুমি ওয়েভ নেচার দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। সেখান থেকে সেই এক্সপেরিমেন্টে তুমি বলবে যে আমাদের লাইট ওয়েভ। কিন্তু এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট আমি করলাম, এখানে কিন্তু লাইটের পার্টিকেল প্রপার্টিটাও এসে যাচ্ছে, ঠিক আছে? এবার এগুলো ডিটেলে আরও জানতে গেলে তোমাকে ইএম থিওরি পড়তে হবে, কোয়ান্টাম মেকানিক্স পড়তে হবে, পড়লে আরও কিছুটা জানতে পারবে। কিন্তু কনফিউশন পুরোপুরি কোনো দিনই শেষ হবে না। তুমি কোয়ান্টাম মেকানিক্স পড়ে কিছু কনফিউশন তোমার এদিকের আপাতত যেগুলো কনফিউশন আছে সেগুলো তোমার মিটে যাবে, কিন্তু আবার নতুন কনফিউশন আবার চলে আসবে, নতুন নতুন অনেক জিনিস, অনেক কোয়েশ্চেন মাথায় চলে আসবে, ঠিক আছে? তার কারণ এটা তো পুরোটা তো রিভিল হয়নি। অ্যাকচুয়ালি কোনটা কী হচ্ছে সেটা সম্বন্ধে তো এখনও মানুষের মানে নলেজটা তো খুবই লিমিটেড না। সেই জন্য একটা লেভেল অবধি তুমি করলে তারপরে আবার অন্য কোয়েশ্চেন্স চলে আসে মাথার মধ্যে। যাই হোক, বাদ দাও সব। এখন আমাদের পরীক্ষার জন্য ফটো ইলেকট্রিক এফেক্ট যতটা দরকার, আশা করি ততটা হয়ে গেল। এর মধ্যে কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলে ফেলো। স্যার ওই ফ্লাক্স আর পাওয়ারটা বলতে পারবেন? কোন ফ্লাক্স? কিসের ফ্লাক্স? কিসের ফ্লাক্স? ওই ধরুন মানে লাইটটা পড়ছে, তার যে ফ্লাক্সটা, সেই নিয়ে মানে অঙ্ক দেখেছিলাম, তাই বল। আমাকে পাঠিও। ওখানে রেডিয়েশন প্রেসারের প্রবলেম থাকে, ওটা অন্য জিনিস, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের চ্যাপ্টারে আছে। না না, এই ফটো ইলেকট্রিকেই আছে। তা আমাকে পাঠিও, আমি দেখব। না না, সলভ করা আছে, মানে বুঝলাম না, ইকুয়েশনটা বুঝতে পারলাম। ওরে বাবা, যেটাই আছে সেটাই আমাকে ছবি তুলে পাঠিও। আমি অঙ্কটা না দেখলে আমি আচ্ছা কি করে বলবো? তুমি ঠিক ডাক্তারের আছে। কাছে গেলে ফোনে বলছো আমার এই হয়েছে ওই হয়েছে, তা ডাক্তার যদি তোমাকে ভালো করে সামনে থেকে না দেখে সে ওষুধটা দেবে কি করে? ওষুধ দিলে তো তুমি মরে যাবে খেয়ে। যাই হোক, শোনো, আজকের তালে কি আর এগোবো নাকি অঙ্ক টঙ্ক করবে সেগুলো মঙ্গলবার আলোচনা করব? বলো, নাকি ব্রেক দিয়ে ডায়েটটা অঙ্ক কিছুটা বলে করি। দেবো?
বলছি একটা মিনিট 10 ব্রেক দিয়ে তারপরে কি ডার্টটা কিছুটা বলে দেবো, না এটা ভালো করে পড়ে অঙ্ক টঙ্ক করবে? ডার্টটা বলে ভালো হয়। আচ্ছা ডার্টটা তাহলে কিছুটা বলে দিতে পারি আমি। তাহলে একটা কাজ করো, মিনিট 10 একটা ব্রেক, আপাতত এইটুকু সেভ করে দিই, একটু ঘুরে টুরে এসো, আমিও একটু ফ্রেশ হয়ে আসি, এসে তারপর আবার দেখছি।